ঘোষণা হয়নি। আজকের যে মিছিলটা হয়েছে, মিছিলের কথা, মিছিলে কি স্লোগান ছিল? আমার ভোট আমার অধিকার। মিছিলে একটা জায়গায় উচ্চারণ ছিল না, ফ্লেক্সে কোথাও লেখা ছিল না যে আমরা সিপিএম কংগ্রেস জোট আমাদের ভোট দিন। এই কথাতে আমরা কিন্তু মিছিল করিনি। আমরা এই কথাতে মিছিল করিনি 16ই ফেব্রুয়ারি বামফ্রন্ট এবং কংগ্রেস প্রার্থীদের জয়ী করুন, যে আজকে হাজারো হাজারো মানুষ মিছিলে হেঁটেছেন আগরতলায়। মিছিলের মূল স্লোগান, মূল কথা ছিল আমার ভোট আমার অধিকার। তার মানে হচ্ছে আমাদের সংবিধান, আমার অধিকার আক্রান্ত, আমাদের সংবিধানের অস্তিত্ব সংকটের মুখোমুখি যখন, তখন আমরা একসাথে দাঁড়িয়ে তার অস্তিত্ব রক্ষা, তাকে রক্ষার জন্য আমরা রাস্তায় নেমেছি। জোট আমলকে আপনারা কালো দিন হিসেবেই আখ্যায়িত করেছেন। বিশেষ করে আমরা বামপন্থীদের মুখেই বারবার, যেটা কংগ্রেসীদের ভাষায় যদি আমরা ধার নিয়ে বলি, যে আপনারা রেকর্ড বাজিয়ে গেছেন। সেই কালো দিন কি কোথাও এখন ভুলে গেছে বামপন্থীরা? কি মনে হয় আপনার? ইতিহাস কি কখনো ভোলা যায়? কিন্তু এই যেমন ইতিহাসটা, এই কালো দিনটা ভোলা যাবে না। আমার শত্রু যখন আজকের, আমরা যখন জোট আমলের কথা বলছেন, তখন আমাদের রাজ্যটা আক্রান্ত ছিল, আজ আমার দেশটা আক্রান্ত। সেদিন আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা আক্রান্ত হয়েছিলাম, আজকে আমাদের দেশের সংবিধানটা আক্রান্ত। এখন আমার কাছে সবচেয়ে বড় হচ্ছেন আমার দলটাকে বাঁচাতে হবে না আমার দেশের সংবিধানটাকে বাঁচাতে হবে। এখন আমাদের বামপন্থীদের সামনে প্রশ্ন হচ্ছেন যে আমার দলের নেতাদের বাঁচাতে হবে না আমাদের দেশটাকে রক্ষা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছেন যে না, আমার দেশে আমার রাজনৈতিক দল, তার আগে আমার দেশ, আমার রাজনৈতিক নেতারা আক্রান্ত হচ্ছেন, তার আগে আমার দেশের সংবিধান আক্রান্ত হচ্ছেন। এই প্রশ্নটা যখন আমার থেকে আমাদের হয়ে যাচ্ছে, আমার রাজ্য থেকে আমার দেশের হয়ে যাচ্ছে, তখন সেই জায়গায় আমাদের এই দেশ রক্ষা করা, সংবিধান রক্ষা করার প্রশ্নে আমাকে এই জায়গায় আসতে হচ্ছে, বিকল্প কোনো জায়গা নেই। এবং আমরা বলছি কি, আমরা শুধুমাত্র কংগ্রেস কেন, আমরা বলছিলাম এই দেশ সংবিধান রক্ষার প্রশ্নে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলকে এক জায়গায় আসা উচিত, সেই আহ্বান তো আমরা রেখেছি। কংগ্রেসের প্রশ্নে আমরা সমস্ত বামপন্থীরা আহ্বান করেছেন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যারা দেশের সংবিধান যে আজকে অচল আক্রান্ত, তাকে রক্ষার প্রশ্নে সবাইকে একসঙ্গে এগিয়ে আসা উচিত, এই আহ্বানই তো আমরা রেখেছি। এবং সেটা কি শুধুমাত্র বামফ্রন্ট ক্ষমতা থেকে সরে গেছে তার জন্যই? না, বামফ্রন্ট ক্ষমতা থেকে সরে যাওয়ার ফলে নিশ্চিতভাবেই রাজ্যের এই আক্রমণটা যা গোটা দেশে হচ্ছে, এই আক্রমণটা আমাদের রাজ্যে এইভাবে নেমে আনতে পারতেন না দেশের সরকার। দেশের সরকার ইচ্ছা করলেই, রাজ্যে যদি বামফ্রন্ট সরকার ছিল, কারণ 2014 সাল থেকে যদি আপনি দেখেন 2018 সাল, যে আক্রমণগুলো গোটা দেশের মানুষের উপর নামিয়ে আনা হয়েছে, মানুষের বাক স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার যেভাবে গোটা দেশের মধ্যে আক্রমণ হিসাবে যেভাবে নামিয়ে আনা হয়েছিল, সেই আক্রমণটা কিন্তু বামফ্রন্ট সরকার যতদিন রাজ্যে ছিল সেইভাবে কিন্তু আনা হয়নি। দেখুন, আপনি স্বাধীনতার পর আপনি সেই 78 সাল 52 সাল থেকে শুরু করেন, 2018 সাল বিধানসভা নির্বাচন, তারপর থেকে আপনি দেখুন একবার যে বামপন্থীদের বিরুদ্ধে সমস্ত দলকে রাস্তায় নেমে এই কথা বলতে হয়েছে যে আমার ভোট আমার অধিকার, এই দাবিতে স্লোগান দিতে হয়েছে একটা রাজনৈতিক দলকে। বলছি এই দাবিতে স্লোগান দিতে হয়নি, মানে দেশের সংবিধান আক্রান্ত, সাংবিধানিক অধিকার আক্রান্ত, এই দাবিতে স্লোগান দিয়ে রাস্তায় জাতীয় পতাকা নিয়ে নির্বাচন ঘোষণার পর মিছিল করতে হয়েছে বেশ কিছু রাজনৈতিক দলকে একসঙ্গে। এইরকম একটা স্লোগান নিয়ে যখন আমরা নামছি, বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল তখন মানুষ বামফ্রন্ট সরকার সম্পর্কে অসংখ্য অভিযোগ আছে, অসংখ্য তার ত্রুটি দুর্বলতা নিয়ে সবাই কথা বলছেন, বিরোধীরা কথা বলছেন, এই সব আমরা অস্বীকার করছি না। কিন্তু এটা তো ঘটনা যে এই কথা তো কেউ বলতে পারবেন না যে বামফ্রন্ট সরকার যখন ছিল আমার ভোট আমার অধিকার এই দাবিতে 10টা 5টা 1টা 2টা রাজনৈতিক দলকে জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করতে হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই বামফ্রন্ট সরকার যখন ছিল, গোটা দেশের সংবিধান এবং মানুষের গণতান্ত্রিক অধিকার যেভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছিল, বামফ্রন্ট সরকার ছাতার মতন ত্রিপুরার মানুষের উপর থাকার ফলে এই আক্রমণের বিষ গোটা রাজ্যে ছড়িয়ে দিতে সেদিন তারা পারেনি। বামফ্রন্ট সরকার যেদিন চলে গেলেন, তারপর থেকে এই বিষগুলো আমাদের রাজ্যের আনাচে কানাচে গলিতে ঢুকিয়ে দিলেন, গোটা রাজ্যটা আজকে বিষাক্ত। নবরন্দা, আপনি যেই কথাগুলো বললেন যে একটা সময় আজকে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আমার ভোট আমার অধিকার, সেটা নিয়ে কথা বলতে হচ্ছে এবং সমস্ত কিছু নিয়ে আপনি বললেন। 2013 আমরা দেখেছি, 2008 দেখেছি, বাদবাকি নির্বাচন আমি নিজে 2008-13 ময়দানে ছিলাম, আমরা দেখেছি। আমরা সেখানে দেখেছি কংগ্রেসীদের বলতে যে বামফ্রন্ট তাদের ভোট প্রয়োগ করতে দিচ্ছে না। সে জায়গায় কি তখন কি গণতন্ত্র কোথাও বিপন্ন ছিল না? একটা নির্বাচনের সময় একটা প্রধান রাজনৈতিক প্রধান বিরোধী দল
তার কিছু অভিযোগ থাকবে, এটা স্বাভাবিক। আজকেরটাও কি আমরা অভিযোগই ধরে নিতে পারি? তা তো জাতীয় পতাকা আমাদের হাতে নিতে হয় না যদি স্বাভাবিক হতো। মানে দেশের জাতীয় পতাকা কোনো খেলনার জিনিস নয়। দেশের জাতীয় পতাকা এমন একটা জিনিস নয় ইচ্ছা করলেই আমরা তা নিয়ে যে কোনো দিন যে কোনো সময় যা খুশি তা স্লোগান দিয়ে রাস্তায় নামতে পারি। সেটা রাজনৈতিক স্ট্র্যাটেজি হতে পারে। নিশ্চয়ই সেই রাজনৈতিক স্ট্র্যাটেজিটা নির্ভর করে তার গুরুত্ব এবং এই স্ট্র্যাটেজিটার কতটুকু পাওয়ার এবং এই স্ট্র্যাটেজিটা মানুষ কতটুকু গ্রহণ করবেন এবং মানুষ এই ক্ষেত্রে তার কতটুকু তার এফেক্ট মানুষের উপর আছে এবং কতটুকু পড়বে তার উপর দাঁড়িয়ে একটা রাজনৈতিক দল এবং যে রাজনৈতিক দল জাতীয় রাজনৈতিক দল যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে নিজেদের উলঙ্গ করে একটা স্লোগানকে সামনে রেখে ভোটের আগে ময়দানে নামার জন্য চেষ্টা করেন, সেই রকম কোনো জাতীয় মানে সেই রকম পরিস্থিতিতে এই পতাকা হাতে নেওয়া হয়নি। এটা সুনির্দিষ্ট এবং যদি সংবিধান তার সঙ্গে যুক্ত না থাকতো নিশ্চিতভাবেই জাতীয় পতাকা এই মিছিলে আসার কোনো প্রয়োজন ছিল না। মানে স্লোগানের সঙ্গেই তার পতাকা ঠিক হয়। ফলে এই একটা স্বাভাবিক বিরোধী অবস্থানে দাঁড়িয়ে কতগুলো অভিযোগ করা আর কতগুলা ভিত্তি তৈরি হওয়ার পর কিন্তু তার আগে আমাদের অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে এডিসি ইলেকশন, তার পরবর্তী তার সঙ্গে পঞ্চায়েত নির্বাচন, তার সঙ্গে হচ্ছেন এএমসি ইলেকশন, তারপর লোকসভা নির্বাচন, তার সঙ্গে আগরতলায় দুটা কেন্দ্রে উপনির্বাচন, এই সবগুলোর উপর দাঁড়িয়ে একটা ভিত্তি তৈরি হওয়ার পর কিন্তু এই অবস্থা। মানে হঠাৎ করে ইচ্ছে করা হলো তারপর সবাই নেমে গেল, ঘটনা কিন্তু তা নেই। গতানুগতিক সুনির্দিষ্ট কতগুলা পয়েন্ট কতগুলা বিষয় মানুষের সামনে, শুধুমাত্র আমাদের অভিযোগ না, আমাদের দেশের জাতীয় সংবাদ মাধ্যম যেগুলা সবচেয়ে বেশি হাইলাইট করেছেন গোটা ভারতবর্ষের মধ্যে, এরকম কথা আপনি শুনতে পেয়েছেন কোনোদিন? আমাদের অভিযোগ না যে মুখ্যমন্ত্রী যে কেন্দ্রে উপনির্বাচনে দাঁড়িয়েছেন সেই কেন্দ্রে মুখ্যমন্ত্রী ছাপ্পা ভোটে পাশ করতে হয়েছে। মিডিয়ার ক্যামেরা গিয়ে দেখছেন ক্যামেরা কোথায় আপনি ভোটার, কোথায় আপনি ভোটার দৌড়ে পালাচ্ছেন, মানে ক্যামেরা দেখে ভোটার দৌড়াচ্ছেন। ভাবতে পারেন এটা হয় মানে আমাদের মানে দেশে, আমরা বলছি আমাদের রাজ্য বাদ দিন না, আমাদের দেশে এমন হয়েছে যে ক্যামেরা দেখে ভোটার পালাচ্ছেন। ফলে তার উপর দাঁড়িয়ে এই ধরনের এই যে স্ট্র্যাটেজি বলুন, নিশ্চিতভাবেই মানুষের অধিকার যখন এরকমভাবে আক্রান্ত হয় তার উপর দাঁড়িয়ে তো স্ট্র্যাটেজি, একটা রাজনৈতিক দল তার স্ট্র্যাটেজি তখনই ঠিক করেন মানুষ কি চাইছেন তার উপর দাঁড়িয়ে তার স্ট্র্যাটেজিটা ঠিক করেন। আসবো নবারুণদা আপনার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের আজকের এই আলোচনায় জুড়ে গেছেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি এবং বিজেপির নেতা কমল দে। কমলদা, স্বাগত আপনাকে। নমস্কার আপনাদের দুজনকেই। প্রথমেই যে বিষয়টা, কিছুক্ষণ আগে আমরা নবারুণদার সঙ্গে আলোচনায় গেছি, তারপর আবার আপনার সঙ্গে যখন আসবো নবারুণদার সঙ্গে আলোচনায় যাব, প্রথমেই কমলদা যে বিষয়টা আপনার কাছ থেকে জানবো, যে কোনো রাজনৈতিক দল সে যখন শাসকের আসনে থাকে তারপরে সে যখন নির্বাচনে যায় তখন তার ভিশন ডকুমেন্টে ঠিক কতটা প্রতিশ্রুতি পূরণ হয়েছে সেটা নিয়ে সাধারণ মানুষের কাছে যায়, কিন্তু আপনাদের ভিশন ডকুমেন্ট কতটা প্রতিশ্রুতি পূরণ হয়েছে? বিরোধীদের অভিযোগ 95% হয়নি, আপনাদের দাবি 95% হয়েছে আপনাদের রিপোর্ট কার্ডে। আপনি কি বলবেন? আমি 95 বলবো না, 100% বলবো। আচ্ছা, 100%। আচ্ছা, আসবো নবারুণদার কাছে, তারপরে কি বলবেন? কারণে বলছি, আমরা তো প্রতিশ্রুতি দেই, নবারুণ বাবুরা প্রতিশ্রুতি দিতেও জানে না। তারা 25 বছর না 35 বছর নির্বাচন করেছে, কোনোদিন প্রতিশ্রুতি দেয়নি এই রাজ্যবাসীকে যে আমরা এত ঘর করব, এতগুলি রাস্তা করব, এত চাকরি দেব বা কর্মসংস্থানের, চাকরি বলবো না, কর্মসংস্থানের ব্যবস্থা করব। কারণ চাকরির সংখ্যায় ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা পৌঁছতে পারেননি। তাদের যে ম্যানিফেস্টো আপনারা দেখবেন, কংগ্রেস এবং তাদের ম্যানিফেস্টোতে কোথাও কোনো দিন আপনি রাজ্যের মানুষের জন্য কি করব এই ধরনের ধ্যান ধারণা, এই ধরনের চিন্তা ভাবনা তাদের কোনোদিনই ছিল না। জনজাতিদের জন্য কি উন্নয়ন করব, আমরা রাজ্যে কত মানুষকে জল দেব, কত মানুষের জন্য মেডিকেলের ব্যবস্থা করব, কতটা কলেজ করতে পারবো, কোনো ধ্যান ধারণা তাদের নেই। তারা প্রতিনিয়ত একটাই সব কথা, আমরা সরকারে আসলে আমরা করব এই কথা বলে, কিন্তু কেন্দ্র দেয় না। তাদের প্রতিশ্রুতি এবং এজেন্ডা, তাদের বইগুলি আপনারা পড়লে দেখবেন তাদের এজেন্ডার বইগুলি কোথাও কোনো প্রতিশ্রুতি নেই। আর আমরা ত্রিপুরা রাজ্যে সবসময় প্রতিশ্রুতি দিয়েছি এবং এইবার আমাদের 18 সরকার আসার আগে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি আমরা অক্ষরে অক্ষরে আমরা পালন করেছি। আপনি 100% দাবি করেছেন, 100%-এর মধ্যে 10,323 চাকরি ফিরিয়ে দেবার দাবি ছিল। 10,300
2023-এর চাকরি দেব আমরা বলিনি। আমরা বলেছি 10,323-এর জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং সবটাই আইনি ব্যবস্থার মাধ্যমে। সেটা করতে পেরেছেন? বলছি আমি আইনি ব্যবস্থার মাধ্যমে। এই রাজ্যে যারা 10,000 আছে তাদের যে চাকরিগুলি গেছে, এর জন্য দায়ী আমরা না, এর জন্য দায়ী বর্তমান কংগ্রেসের নেতা সুদীপ বর্মা, বর্তমান এই রাজ্যের বিরোধী দলের নেতা, তার জন্য দায়ী। কোর্টের রায়কে আমরা সম্মান জানিয়েছি, আমাদের এইটুকুই আমাদের কাজ, সম্মান জানিয়েছি। হ্যাঁ, কোর্ট যদি আমাদেরকে আবার বলতো যে তাদের এই জায়গায় চাকরিগুলি দাও, আমরা দিতাম। আমরা সবটাই আইনের পথে চলি, বেআইনি কোনো কাজ তো করতে পারি না। সংবিধানের কথা চলছিল, সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের সব কিছু করতে হবে। আমাদের সরকার চেষ্টা কোনো রকম ত্রুটি রাখেনি, কিন্তু কোথাও সমস্যা আছে, আইনি জটিলতা আছে, তার জন্য দিতে পারেনি। কিন্তু আবারও আমাদের সরকার বলছে আমাদের চেষ্টা থাকবে এবং আগামী দিনে সেই ব্যবস্থা আমরা করার জন্য পুরোভাবে আমরা রেডি। কিন্তু আমাদের সরকার বিগত দিনে চাইছিল 10,000-কে চাকরি দেওয়ার জন্য, কিন্তু কোথাও সমস্যা হয়েছে, আইনি জটিলতার কারণে দিতে পারিনি। কিন্তু 10,000 বাদ দিলে আপনি যেখানে যাবেন দেখবেন আমরা বলেছি 2,000 টাকা করব সামাজিক ভাতা, আমরা 2,000 টাকা করেছি। তাহলে আমরা 100%কে 99% নিয়ে আসছি। আমরা নিজেই বলেছেন একটা হয়নি। শুনুন, 80%-এর উপরে কাজ করলে আপনি 100% কথা বলবেন। আপনি 80% মানে আপনি 80% ভালো কাজ করলে এটা 100%ই বলা হয়, এটা বলতেও বাধ্য। আচ্ছা, বাধ্য, এটা আমি বলবো। তো এটা তো দাবি করতে পারি, আমরা কাজ করেছি, এই রাজ্যের রাস্তাঘাটের উন্নয়ন করেছি, আমরা রেগার যে মজুরি সেটা বাড়িয়েছি, আমরা এই রাজ্যে স্কুলের স্টাইপেন্ড বাড়িয়েছি। বিগত দিনে এই রাজ্যে কোনো শুধু স্কুলের মধ্যে ক্লাস 9-এর মেয়েদেরকে শুধু SC ST দেখে তাদেরকে দেওয়া হতো সাইকেল, আমরা সবাইকে সাইকেল দিচ্ছি। আমাদের এখানে ST SC জেনারেল কিছুই নেই, 9-এ ওঠো, পড়াশোনা করো, সাইকেল নিয়ে যাও। আমরা স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে ব্যাগের ব্যবস্থা করেছি। আমরা অনেক এজেন্ডার বাইরেও কাজ করছি, এটা এজেন্ডায় ছিল না। বাচ্চাদেরকে স্কুলের মধ্যে সকালবেলা যারা মর্নিং সেকশনে পড়াশোনা করে তাদেরকে কাঁধে একটা ব্যাগ দেওয়া, বই ঝুলা, মানে ব্যাগ আর বই দুইটা দেওয়া, এটা ভারতীয় জনতা পার্টি সরকার এসে করেছে। আমরা কোথাও ফরেন্সিক কলেজ করব আমরা বলিনি, আমরা করেছি। এই রাজ্যে যে যারা ডেন্টাল হাসপাতাল মানে মেডিকেল কলেজ আমরা বলিনি কোথাও, আমরা কিন্তু করেছি। এরকম কত উদাহরণ দেব। এই রাজ্যে আমরা বলেছি এই রাজ্যের প্রত্যেকের বাড়ি কাঁচা ল্যাট্রিন যে আছে সেই ল্যাট্রিন থাকবে না, আমরা পাকা ব্যবস্থা করবো, আমরা করেছি, 100% আমরা করেছি। আমরা বলেছি প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা করেছি, এবং তারা 5 বছরের তুলনায় আমরা ডাবল আমরা দিয়েছি। একটা বিধানসভাতে 6,000, 7,000, 5,000-এর উপরে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছি। তো আমরা কি করেছি, প্রত্যেক বাড়িতে জলের ব্যবস্থা করব বলেছি, আমরা 100% চেষ্টা করেছি এবং 99% আমরা জলের ব্যবস্থা করে দিয়েছি। অনেক জায়গায় কমল আপনার সঙ্গে সম্মতি রেখে বলছো পাইপ গেছে কিন্তু জল যায়নি। না, সেটা হবে, পাইপ যখন গেছে জল তো যাবে। আচ্ছা, জল তো যাবে, কোথাও মেশিন হচ্ছে না, কোথাও সমস্যা আছে, কিন্তু 100% এটা হবে, জল দেবে। কিন্তু স্বচ্ছ পানীয় জলের ব্যবস্থা এবং এগুলো আমরা করেছি। আমরা কখনো বলিনি রেশনের মধ্যে ডাল দেব, আমরা রেশনে ডাল দিয়েছি। ওনারা নবারুণ বাবুরা কি করেছিল, রেশনের চিনি বন্ধ করে দিয়েছিল, আমরা রেশনের চিনির ব্যবস্থা করেছি। আমরা কখনো বলিনি বা এরকম বলিনি যে আমরা ধান কিনবো, আমরা ধান কিনছি। তারা তো আন্দোলন করছে, কোনোদিন তারা ধান কিনেনি। আমরা এই ধানেরকে আবার সিদ্ধ চাল করে আবার আমরা রেশন শপে খাওয়াচ্ছি, আমরা তো করেছি। আমরা 1700 টাকা দিয়ে শুরু করেছি, আর সেখানে এখন 2040 টাকার দেওয়া হচ্ছে 1 কেজি ধানের, মানে 1 কুইন্টাল ধানে। এই যে আমরা কেজি প্রতি এই যে বাড়িয়েছি। ত্রিপুরা রাজ্য কখনো কোনো সরকার এই ধান কিনতে পারেনি, আমরা তো করেছি। আমরা কৃষি ক্ষেত্রে 75% সরকার বহন করছে, যে সাবসিডি দিয়ে আমরা করছি। আমরা বলেছি মানুষ মিডলে কোনো ব্যক্তি থাকতে পারবে না মানুষের গরিবের টাকা লুট করার জন্য, আমরা করেছি।
আমরা জনধন যোজনার মাধ্যমে মহিলাদেরকে অর্থ দেওয়া হয়েছে, রেগার বেতন আজকে এটার মাধ্যমে দেওয়া হচ্ছে। আমরা কি করেছি, আমরা বলেছি ত্রিপুরা রাজ্যে কারাপশন মুক্ত করব, আমরা করতে পেরেছি। আমরা দেখবেন কিষানদের টাকা 6,000 টাকা আমরা দিচ্ছি, কিসের মাধ্যমে দিচ্ছি? আমরা কি হাত দিয়ে দিচ্ছি? বিএলডব্লিউ গিয়ে দিচ্ছে না, এগ্রিকালচার অফিসার দিচ্ছে না, ডাইরেক্টলি ঢুকে যাচ্ছে অ্যাকাউন্টের মাধ্যমে। আমরা করেছি। তো ত্রিপুরা রাজ্যে এই প্রথম কোন সরকার, যেই সরকার ত্রিপুরার মানুষের প্রত্যেকটা পরিবারের জন্য কাজ করেছে। আমরা পিএম কুসুম, আপনি অবাক হয়ে যাবেন, এক একটা ভূত এরিয়াতে 15টা 20টা করে পিএম কুসুম দিয়েছি, যেখানে 2,500 টাকা দিয়ে আপনি একটা জলের ব্যবস্থা করতে পারছেন। সারাদিন জল পড়ছে, যতক্ষণ সূর্য থাকে ততক্ষণ ক্ষেতের মধ্যে, জমির মধ্যে জল পড়ছে। আসছি কমল, অবাক হয়ে যাবেন। উন্নয়নের খতিয়ান নিয়ে আসছি আপনার কত বলবো আমি, তো একেবারেই আসছি আমরা। নবরন্দা, যাব আপনার কাছে। 80% অর্থাৎ লেটার মার্কস পেলে ফুল মার্ক হয়ে যায়, যেটা কমলদার কথা 100%। কি বলবেন আপনি? প্রথমত আর্যভট্ট বেঁচে নেই, তাই কমলদার কথায় আমরা হাসছি, নয়তো আর্যভট্টই হাসতেন। তাহলে আর্যভট্টর জন্মটাই মানুষের কাছে নতুন প্রশ্ন তৈরি করে দিত। যাই হোক, আর্যভট্ট না থাকাতে শুনতে ভালো লাগলো যে 80% মানে 100%। আমি 100% 80% কথাটা বলছি। আমি বলছি যে 80% কাজ করলে মানুষের কাছে এটা 100%ই হয় হিসাবে আমি মনে করি আর কি। এই কারণে বলছি আমরা 100% কাজ করেছি, আমি দাবি করতে পারি। একদমই আসবো, আমি দাবি করতে পারি, আপনার কাছে আসবো। নবরন্দা যেটা বলছিলেন, আমি দাবি করতে পারি, আর দাবি তো আমি করতে পারি। দুটা দিক ছিল, একটা ছিল 299টা প্রতিশ্রুতি, এবং এটাকে সাম আপ করে একটা দেওয়া হয়েছিল 10টা। এটা হচ্ছে ভিশন ডকুমেন্ট, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, তার সঙ্গে 299টা। আমি খুব সংক্ষেপে আমি বলছিলাম, 1 এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু এভরি হাউস হোল্ডার, নাম্বার 1 ফ্রি এডুকেশন ফর ওমেন টিল গ্রাজুয়েশন, 7th পে কমিশন টু অল এমপ্লয়িজ আমরা দিয়েছি অফ স্টেট গভর্নমেন্ট, দিয়েছি আমরা। ফ্রি স্মার্টফোন দিয়েছি আমরা টু ইউথ, আমরা মিনিমাম 5,000 টাকা করে দেওয়া হয়ে গেছে, ভাতা 2000 and minimum wage of 340 আবার নবারম মনে করা আমি দিয়েছি। investigate Rosebelly chit fund, provide housing to all without brick house, free health insurance to all BPL householder, provide drinking water pipe. এটা সম্ভবত বিদ্যুৎ দিয়েছি, জল দিয়েছি। এটা সম্ভবত ওই যে পাইপ লিখলে, ওয়াটার না লিখে পাইপ যদি লিখতেন তাহলে সুবিধা হতো, তাহলে এটা যুক্ত হতো যে প্রোভাইড ড্রিঙ্কিং পাইপ টু অল হাউস হোল্ডার। এটা আপনারা সম্ভবত ভুল করে ওয়াটার লিখেছেন। তারপর হচ্ছে রেগুলাইজ কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয়ার্স। এই তর্ক তো মানুষের অভিজ্ঞতা, আমরা সব জায়গায় বলছি মানুষের অভিজ্ঞতা সবচেয়ে বড়। কি প্রতিশ্রুতি দিলাম আর প্রতিশ্রুতি দিলাম না, তার থেকে বিষয় হচ্ছে যে রাজনীতি করতে এসে শুধুমাত্র ক্ষমতার লোভে আমরা কতগুলো লিখে দিলাম নির্বাচন, কারণ ভোট চাইতে এসে। এটা যদি প্রতিশ্রুতি হয়, এটা যদি রাজনৈতিক কালচার হয়, তাহলে আমাদের পর যে জেনারেশন তৈরি হবে, কিন্তু বা আমার বাড়ির ছেলেটার কাছে এই রাজনীতি আজকে প্রশ্নচিহ্নের সামনে, এই কারণেতে যে রাজনীতি মানে হচ্ছেন কতগুলা মিথ্যা প্রচার করা, মিথ্যা বক্তব্য দেওয়া ব্যক্তি, তার জন্য রাজনীতিটা খারাপ। এর ফলে এই রাজনীতিটা দুর্বৃত্তায়ন করা হচ্ছে এই কারণেতে, যে কারণে আজকের দিনের কিছু মানুষের সামনে স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে, রাজনীতি কি ভালো মানুষ করে? কেন সেই প্রশ্ন হচ্ছে এই কারণেতে যে রাজনীতি করা মানেই তোমার ক্ষমতার লোভে কিছু মিথ্যা কথা বলো, আর মিথ্যা কথা যখন তুমি পালন করতে পারবে না, তখন প্রশ্ন করে তাহলে তার বাড়িতে বাইক বাহিনী পাঠাও। এই যখন অবস্থান আগে ছিল, দেখো একটু কমল, আমি একটু বলে নিই। বাইক বাহিনীর কথা বললে এই যখন অবস্থা হচ্ছে, আসবো কমলদা, আপনার কাছে আসবো। বাইক বাহিনী আমি কিন্তু কমলদাকে বলিনি, না একদম কমলদা, আমি সত্যি আপনাকে বলিনি। নিশ্চয়ই আপনাদের যেহেতু গায়ে লাগেছে, সম্ভবত আপনার ব্যক্তি কমলদার সম্পর্কে আমার একদম এই অভিযোগ নেই। যেহেতু আপনার দল তা করে, তাই আপনার গায়ে লেগেছে, নিশ্চয়ই সমস্যা হবে। এটা তোমাদের সৃষ্টি করা একটা জিনিস। রাজনীতিতে দুর্বৃত্তায়নটা কোন সময় হচ্ছে? যখন রাজনীতির জায়গাটা এরকম জায়গায় গেছে যে ক্ষমতার জন্য যা খুশি তা, তখনই রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঢুকছে।
এবং এই দুর্বৃত্তনের ফলে হচ্ছে আজকের দিনে ত্রিপুরার যে রাজনীতির হাল হকিকত হয়েছে, তার জন্য আজকে রাস্তায় দাঁড়িয়ে ভোট মানে মানুষকে মিছিল করতে হয় জাতীয় পতাকা নিয়ে, আমার ভোট আমার অধিকার। ফলে রেগার মজুরি 340 টাকা হয়ে গেছে কবে, এই যে কথা আমি বলি। কমলদা শহরে থাকেন, কিন্তু কমলদা তো রাজনীতি করার জন্য গ্রামে যেতে হয়, আমি জানি। মানে আমি এখনো বলবেন কমলদা, না 212 টাকা হয়েছে, 340 টাকা হয়েছে, ভীষণ ডকুমেন্ট 212 টাকা হয়েছে, ডাল দিয়েছে, চা বাগানের 175 টাকা হয়েছে। আপনি এই কথাটা অস্বীকার করলেন। ডালের টাকা আগে নবারণের সঙ্গে কমলদা ডালের টাকা আগে ব্যাংকে ঢুকতো, এখন আপনারা ব্যাংকে মানুষ আগে ব্যাংক থেকে টাকাটা তুলতো, এখন সরাসরি ব্যাংকের টাকা না তুলে আপনারা সরাসরি মানুষের হাতে ডালটা দিচ্ছেন। পার্থক্য হচ্ছে আগে ব্যাংকে টাকা ঢুকতো, এখন আপনার ব্যাংকের টাকা মানুষের অ্যাকাউন্টে ঢুকছে। অ্যাকাউন্ট থাকে কোথায়? ব্যাংকে। এটাই তো ব্যাংকে টাকা ঢুকতো। চিটফান্ডে আগে চিটফান্ড কেন এই রাজ্যে ফুলেছিল? এটা তো এই রাজ্যে আপনাদের ভীষণ ডকুমেন্ট কমলদা এবং নগরন্দা দুজনের কাছ থেকে আমার অনেকগুলো প্রশ্ন রয়েছে, আমার না জনগণের। ঠিক আছে, শেষ বলে জল সূর্যটা দিয়ে আমি এই পর্বটা শেষ করছি। জল সূর্য, যতক্ষণ সূর্য থাকে ততক্ষণ যদি জল পড়ে কমলদা, সমস্ত ক্ষেত্রে ধান গাছ পচে নষ্ট হয়ে যাবে। যদি এরকম কোনো জায়গায় হয়, বিএলডব্লিউর সঙ্গে কথা বলে ন্যূনতম জল এবং সূর্যের সম্পর্কটাকে মাঝখানে একটু ফাটল ধরাতে হবে, নয়তো আমি বলছি কৃষকের ধান নষ্ট হয় কিনা আমি জানি না, কিন্তু কৃষকরা বলেছে আমাদের লাভ হয়েছে। যখন কৃষক বলে লাভ হয়েছে মানে তার যে খেতি করতে তার লাভ হয়েছে, ধান খেতে যায় বা ফসল অন্য রবি ফসল করে যাই করুক, কিন্তু তাদের লাভ হয়েছে এই পিএম কুসুম দেওয়াতে। ভারতবর্ষের ত্রিপুরা রাজ্য পুরস্কৃত পিএম কুসুম নিয়ে। আপনারাও জানেন না পিএম কুসুম এরকম কি জিনিস। আমাদের এই মিডিয়া চ্যানেল চালান যারা সাংবাদিকের সঙ্গে যুক্ত, এত বড় তারা পর্যন্ত জানেন না, কিন্তু আপনারা দিল্লি থেকে পুরস্কার নিয়ে এসেছেন, অবাক হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি জানেন না এটা কি করে আনেন পুরস্কার, সবাইকে জানানো উচিত ছিল তো। আমি বলছি অনুষ্ঠান আপনারা এটা জানাতে পারতেন। ত্রিপুরা রাজ্যে বর্তমানে যেভাবে উন্নয়ন হচ্ছে, বাস্তব চিত্র এটা আপনারা ক্যামেরা করেন। আর আমি ওকে বলবো বুকে হাত দিয়ে বলো যে বিগত দিনের পরিস্থিতি বর্তমানের পরিস্থিতি রাত দিন তফাৎ। একদম ত্রিপুরা রাজ্যে এই উন্নয়নের ছোঁয়া সবসময় 2018 থেকে শুরু হয়েছে, আজকে পর্যন্ত উন্নয়নের ছোঁয়া চলছে। আগরতলা শহর, ভাবা যায় আগরতলা শহর এখন যারা 5 বছর আগে কলকাতা থেকে গিয়েছে আর আসেনি, যারা দিল্লি গিয়েছে, যারা অন্যান্য প্রদেশে গিয়েছে, এসে বলছে আরে কোথায় আসলাম, লন্ডন স্বর্গ। স্বর্গ ত্রিপুরা রাজ্য আজকের দিনে। আমি লন্ডন কাউকে সঙ্গে তুলনা করবো না, লন্ডনকে হারাতে পারি এই কাজটাই আমরা করব ভারতীয় জনতা পার্টি। স্বর্গ আগরতলা শহর এখন, পরিষ্কার পরিচ্ছন্নতা, সারা রাস্তায় মনে হয় সন্ধ্যা থেকে শুরু হয় পূজা পূজা ভাব আগরতলা শহরের। লাইটে, তাছাড়া রাস্তাগুলি কি সুন্দর। আগরতলা শহরের রাস্তার পাশে আপনি যেটা আগরতলা শহরের রাস্তা নিয়ে বললেন, নিঃসন্দেহে আগরতলা শহরের আপনি বলছেন আগরতলা শহরের অলি গলি নিঃসন্দেহে ভালো করা হয়েছে, সুন্দর করা হয়েছে, কিন্তু সেটা শুধুমাত্র 1 মাস আগে করা হয়েছে। সেটাকে আরেকটু আগে করা যেত না? তবে আপনারাই উন্নয়নের খতিয়ানটা বেশি করে ধরতে পারতেন। বলছি আরো কিছুদিন আগে করা যেত না এরকম না, ইলেকশন টাকার ব্যাপার ছিল, সবকিছু তো টাকা পয়সার ব্যাপার। ওনারা যেভাবে ত্রিপুরা রাজ্যকে, সারা রাজ্যকে পুকুর কেটেছিল, ত্রিপুরার আয়তন থেকে পুকুর কাটা হয়েছিল বেশি, বিভিন্ন খাতে যে টাকাগুলি ওনারা যেভাবে লুটপাট করেছে, তার ফলে তহবিল খালি হয়ে গেছিল অ্যাকাউন্ট। সে কাজটা করতে পয়সার দরকার, অর্থর দরকার। অর্থ তো আর 2 বছর করোনা ত্রিপুরা রাজ্য না গোটা পৃথিবীতে হয়েছে, এটা না নবারণের হয়েছে না কমলদের হয়েছে, সকলের হয়েছে। তার ফলে রাজ্যের কাজটা কিছুটা একটু থমকে পড়ে, কিন্তু যে করোনার শেষ হয়েছে সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্যের উন্নয়নের কাজ আবার দ্রুত গতিতে চলছে। ভাবা যায় ত্রিপুরা রাজ্যে আজকে এতগুলি কাজ, ভাবা যায় পাম্প অপারেটর। আমি একটা সংস্থার এই ইয়েটাকে জানি, সংঘ, তাদের মাত্র 4100 টাকা
4,700 টাকা বেতন পেত। আজকে আমাদের সরকার 2300-2400 টাকা করে বাড়িয়েছে এক একটা পাম্প অপারেটর। দীর্ঘদিন 100 টাকা, 200 টাকা, 150 টাকা তাদের বাড়াতো। তাদের নেতা তারা যদি অভিযোগ করতে যাইতো সেই সময়ের সরকারের সঙ্গে, বামফ্রন্টের সরকারের কাছে, মন্ত্রীরা বলতো 1000 টিক্কা লোকগুলা আসে কেন? ধোঁকা হয়েছে সেখানে। অনেক পরিবারকে বলেছে তোমাকে চাকরি দিচ্ছি, তোমার জমিটা দাও। দেখা গেল 10 লাখ টাকা সম্পত্তি নিয়ে গেছে, মাত্র 1300-1400 টাকা বেতনের একটা চাকরি দিত। কমলদা, আমার একটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটা আপনি নিঃসন্দেহে সহমত পোষণ করবেন। যে প্রশ্নটা রয়েছে, আজ নবানন্দা যেটা বলছেন যে জাতীয় পতাকা নিয়ে তাদের আমার ভোট আমার অধিকার যে স্লোগানে রাজপথে আজ তারা মিছিল করেছেন, সেটা নিঃসন্দেহে তাদের মতে অনেক মানুষ রয়েছে। কারা সেটা আপনিও জানেন না, তারা আপনার মুখে বলবে। ঠিক আছে, শুনে নিন আমার প্রশ্নটা, শুনে নিন, আপনি এমনিতেই বুঝে যাবেন। সেই মিছিলে আজ রাজ্যবাসী, সেটা নিঃসন্দেহে আজকের দিন আমরা ইতিহাস বলতে পারি, সমীর বর্মন এবং মানিক সরকার প্রাক্তন 2 মুখ্যমন্ত্রীকে একই সঙ্গে রাস্তায় দেখেছেন। আপনারা কিভাবে নিচ্ছেন সেই বিষয়টা? আমরা এটাকে এরকম কোনো গুরুত্ব দিতে চাই না, এরকম কোনো গুরুত্ব বিষয় না। জাতীয় পতাকা কেন হাতে নিলেন তাও জানি না। 2 রাজনীতি দল জাতীয় পতাকা হাতে নিয়ে, কিন্তু বিশেষ করে ভালো লাগলো যে কমিউনিস্ট পার্টির নেতারা জাতীয় পতাকা নিয়েছে। তারা তো এটা পছন্দই করতো না। আচ্ছা যাক, তারা জাতীয়বাদী চিন্তাধারাও চলে না। তো তারা যে আজকে এই পতাকা নিয়ে করলো, কার বিরুদ্ধে করলো তাও জানি না। তার স্লোগান কি ছিল জানি না, কারণ আমি ছিলাম একটু দূরে। কিন্তু ত্রিপুরা রাজ্যে অন্তত গণতন্ত্র বাঁচাওয়ার কথা বলার ওনাদের দরকার নেই, কারণ 2 পার্টি এই ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রকে অনেক আগে মৃত্যু দিয়েছিল। ভারতীয় জনতা পার্টি সরকার এসে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে। উদ্ধার করে না, আমরা মেয়েদেরকে অনেক সময় বলি না উদ্ধার করা হয়েছে, ছেলেদেরকে বলি উদ্ধার করো। এই যে উদ্ধার করা হয়েছে গণতন্ত্রকে, ভোট দিতে পারা। এরা কোনোদিন 2 পার্টি, কংগ্রেস এবং সিপিএম, তারাই মূল ত্রিপুরার যে দল ছিল। সিপিএম এর তারা কি করত? গ্রামে ভূতের মধ্যে মানুষের, গ্রামগঞ্জের কংগ্রেসের কর্মীদের মারত। যেখানে কংগ্রেস শক্তিশালী, সিপিএম এর কর্মীকে মারত। তো আমরা কি করেছি? সব দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছি। আমরা আমাদের সরকারের কাজ করছি, আমাদের দল আমাদের রাজনীতি মানুষের সামনে তুলে দিচ্ছি, সরকারের কথা আমরা পৌঁছাচ্ছি, প্রচার করছি, আজ আমাদের ডিউটি। কিন্তু তারা কি করেছে? তারা বিরোধীকে কখনো এই সমাজে অন্তত 25 বলে 35 বছর তারাও সরকার করেছে, কংগ্রেসেরও সরকার ছিল। যখন থেকে আসছি কংগ্রেসের সময় সিপিএম এর বাড়িতে আক্রমণ, আমরাও ছোট ছিলাম, আমরা দেখেছি। জোট সরকারকে দেখেছি, ত্রিপুরার যে জোটের সরকার ছিল কংগ্রেসের, মুখ্যমন্ত্রী সুধীর বাবুকেও দেখেছি, মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনকেও দেখেছি। তাদের সময়ও ত্রিপুরা রাজ্যে সিপিএম আক্রান্ত, সিপিএম এর কর্মীরা আক্রান্ত। আবার সিপিএম যখন আসলো, দশরথ বাবু যখন মুখ্যমন্ত্রী, তখন দেখা গেল কি সেই সময় দেখা গেল কংগ্রেস কর্মীরা আক্রান্ত। জোটের কংগ্রেসের সময় আমাদের শ্যামরী শর্মা পর্যন্ত হত্যা হয়েছে এই রাজ্যে। হত্যা, একটা প্রার্থীকে খুন করে। কিসের গণতন্ত্রের জন্য চিৎকার করে? গণতন্ত্রের ভোট চাইতে গিয়েছিল সেখানে ময়দানে, ভোটের আহ্বান করেছিল মানুষ মাইকের মধ্যে, সেখানে গুলি করে মারা হয়, খুন করা হয়। কিসের গণতন্ত্র তাদের সময়? তারা যে জাতীয় পতাকা হাতে নিয়েছে গণতন্ত্রকে উদ্ধার করার জন্য, মানুষকে কি চোখে পট্টি পড়ে আছে? মানুষ জানে না কি গণতন্ত্র তারা দিয়েছিল? মানুষ কি অন্ধ? তারা সব জানে। জনগণ বলছে তাদের কাছে আর বিকল্প কোনো রাস্তা নেই। কারণ এবার ত্রিপুরাতে তাদের যে জোট হয়েছে, না কংগ্রেস কর্মী খুশি, নেতারা খুশি হতে পারে, না সিপিএম এর কর্মীরা খুশি। যেখানে যে অবস্থা, তাদের ক্ষতি হয়েছে। কাদের ক্ষতি হয়েছে? 2 পরিবারের ক্ষতি হয়েছে। আর তাদের মাঝখানে পরে আমাদেরও ক্ষতি হয়েছে, আমাদের কর্মীদেরও খুন হতে হয়েছে। 18 নির্বাচনের আগে আমরা 4-5 জনকে হারিয়েছি।
কিন্তু কংগ্রেস এবং সিপিএম এর এই কথাটা মানায় না, গণতন্ত্র বাঁচাও। আসছি কমলদা আপনার কাছে। নবানন্দা, কমলদার বিষয়টাতে আসবো একটু পরে আপনার কাছে। অন্য একটি প্রশ্নে যাচ্ছি আগে। যে পাহাড় আমরা দেখেছি বামফ্রন্ট +20 হিসেবেই গোনা শুরু করতো যে কোনো বিধানসভা নির্বাচনে, এবারে পাহাড় পুনরুদ্ধারে আপনাদের কি পরিকল্পনা থাকবে বা কি স্ট্র্যাটেজি থাকবে? না, এই কথার আগে ছোট্ট করে দুটা আমি বলে নিচ্ছি। এক হচ্ছেন আগরতলা স্বর্গ। 2018 সালের আগ পর্যন্ত আগরতলা শহরের বুকে প্রতিদিন এরকম লাশ আগরতলায় পাওয়া যেত না, রাজধানীর বুকে, যা এখন প্রতিদিন পাওয়া যাচ্ছে। ফলে এই কারণে কেউ কেউ আগরতলাকে স্বর্গ ভাবেন। যদি এটা ভাবেন, নিশ্চয়ই বিজেপির লোকরা এটাই তাদের কাছে স্বর্গ, যেখানে লাশ পরে থাকেন তার উপর দাঁড়িয়েই তারা এটাকেই স্বর্গ মনে করেন। দুই, যে SDM কে মারা হয়েছে অফিস ট্রেনের আমি মধ্যে। কমলা, আমি SDM কে মারা হয়েছে। একটা কথা বলিনি। আপনি যখন আপনার বলেন একটা কথা বলিনি। নবানন্দা চুপ থাকে, আমরা শুনিনি, আসবো, সময় দেওয়া হবে গণতন্ত্র। আমি বলছি কমলদা, আপনি বলুন একবার যে আগরতলা শহরের বুকে কংগ্রেস কিংবা সিপিএম কোনো রাজনৈতিক দল তার আগে নিজের রাজনৈতিক দলের পতাকা হাতে নিয়ে দুপুরবেলা দলের সর্বোচ্চ নেতাদের নেতৃত্বে কোনো রাজনৈতিক দলের রাজ্য কার্যালয়, জেলা কার্যালয় আক্রান্ত হয়েছে? এমন একটা ঘটনা কোন যে ঘটনায় রাজনৈতিক দলের পতাকা নিয়ে নেতাদের নেতৃত্বে কর্মীরা PB24 এর মতন একটা টিভি চ্যানেল অফিস, প্রতিবাদী কলমের মতন একটা পত্রিকা অফিস, ডেলি দেশের কথা অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, পত্রিকা সম্পাদকের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে? এমন রাজ্যে আমাদের এইরকম ছিল যে রাজ্যের মধ্যে সরকারের নেতৃত্বে PB24 এর চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে, মৃণালিনী ENN এর চ্যানেল বন্ধ করা হয়েছে, আকাশ ত্রিপুরা বন্ধ করে দেওয়া হয়েছে, দিনরাত বন্ধ করে দেওয়া হয়েছে, স্যান্দন ত্রিপুরা মুখ্যমন্ত্রী উদ্বোধন করার 15 দিনের পর স্যান্দন টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে। এর নাম কমলদা গণতন্ত্র? জাতীয় পতাকার কথা বলছেন। 2002 সালের আগে নাগপুরে RSS এর ক্যাম্পে কোনোদিন জাতীয় পতাকা উঠতো না, কারণ জাতীয় পতাকাকে কোনোদিন RSS মনে করতো না এটা দেশের পতাকা। কারণ RSS মনে করতো 3 রঙে বর্ণিত পতাকা মানে একটা অশুভ লক্ষণ, তার জন্য RSS 2002 সালের আগে জাতীয় পতাকা উঠতো না। কমলদার এটা জানা উচিত। দেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি এখনো যদি আপনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেই সেলুলার জেলে যান, যে শহীদ আছেন সেই শহীদের 92% শহীদ হচ্ছেন যারা বামপন্থী, যারা কমিউনিস্ট আন্দোলন ছিল তাদের নাম, এবং ইতিহাসের পাতায় যদি আপনি দেখেন তারা হচ্ছেন কমিউনিস্ট। কিন্তু কমলদা একজন পাবেন না যে কোনো সময় জনসংঘ করতো, RSS করতো, স্বাধীনতার জন্য লড়াই করেছিল। একজনকে পাবেন, তার নাম হচ্ছে সাভারকার। আপনারা তাকে জোর করে বীর উপাধি দিয়েছিলেন, যিনি 14টা মুসলেখা দিয়ে বলেছিলেন আমি ইংরেজকে সহযোগিতা করব, আমি স্বাধীনতার আন্দোলনে থাকবো না। তার যদি একটা নাম থাকে, সে হচ্ছেন যিনি মুসলেখা দিয়ে জেল থেকে ছাড়া পেয়েছেন। আপনি বলছেন সেই গণতন্ত্রের কথা। আমাদের যে তার আগে অনেক মুখ্যমন্ত্রী হয়েছে, শচীন সিং থেকে শুরু করে মানিক সরকার পর্যন্ত, মাঝখানে আমাদের নৃপেন চক্রবর্তী, দশরথ দেব, তার সঙ্গে সমীর বর্মন, সুধীররঞ্জন মজুমদার। বলেন একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে কোনোদিন আমরা বলেছি তিনি ছাপ্পা মুখ্যমন্ত্রী? মিডিয়ার কাছে এমন একজন মুখ্যমন্ত্রী আছেন যে ছাপ্পা মুখ্যমন্ত্রী? বলছিলাম এই হচ্ছে অবস্থা। জনগণের কথা বলছেন, প্রতিদিন মানুষ এখন কোন সময় বিজেপি থেকে মুক্তি পাবো তার জন্য বলছেন। পাহাড়ের কথা যিনি সঞ্চালিকা বলছিলেন, আমরা বলছি পাহাড়ের আমাদের ভিত্তিটা তৈরি হয়েছিল পাহাড়ের যে জনশিক্ষার যে লড়াই, দশরথদেব, বীরেন দত্ত, সেই সময়ের একজন অগুরদেব বর্মা, তাদের নেতৃত্বে যে লড়াই তৈরি হয়েছিল, আমরা মনে করি তার শিকড়টা এখনো আছে। একটা আবেগ, মানুষের নানা সহজ সরলতার সুযোগ নিয়ে বারবার কখনো স্বাধীন ত্রিপুরা, কখনো ত্রিপুরাল্যান্ড, কখনো গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে মানুষের সহজ সরলতাকে কাজে লাগানোর চেষ্টা করছে। আমরা মনে করি আজ নয় কাল যে ভিত্তি, যে শিকড়, জিএমপির নেতৃত্বে, জনশিক্ষার নেতৃত্বে যে ভিত পাহাড়ে তৈরি হয়ে আমরা সূচনা করেছিলাম, এই ভিত আমরা পুনরুদ্ধার করতে পারবো। এবং তা চলছে নীরবে নিবৃত্তে। আমরা বিশ্বাস করি মানুষের সঙ্গে যে প্রতিদিনকার যে সম্পর্ক এবং জনশিক্ষার যে ইতিহাস, সেই ইতিহাস তো মুছা যাবে না। তার নিশ্চয়ই একটা শিকড় এখনো আছে। সেই শিকড় থেকে কুড়ি মেলা শুরু হয়েছে এবং তার ফল বামপন্থীরা পাবে। কারণ এই সরকার আসার পর সবচেয়ে বেশি যে অংশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আক্রান্ত হয়েছেন, তারা হচ্ছেন উপজাতি অংশের মানুষ। এই মানুষ অর্থনৈতিকভাবে, তাদের স্বাধীনতা, তাদের অধিকার সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। ফলে এই থেকে মানুষ অভিজ্ঞতা সঞ্চয় করছেন যে আবেগ নিয়ে খেলার চেষ্টা হচ্ছে প্রতিদিন। সেই আবেগ থেকে মানুষকে উদ্ধার করা হচ্ছে এই মুহূর্তে বামপন্থীদের কাজ। আমরা মানুষের সেই চেতনার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের বিশ্বাস এটা আমরা পুনরুদ্ধার করতে পারবো, এটা বামপন্থী পারবে। বলুন কমলদা, আপনি কিছু বলছিলেন। পাহাড় বলবো না, রাজ্যের জনজাতিদের এরিয়াতে যেখানে জনজাতি থাকে সেখানে কিছুটা তো আমাদের অনেক সময় অনেক সমস্যা হচ্ছে আমাদের উন্নয়নে কাজ করতে।
কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রতিনিয়ত প্রতিদিন ওই অঞ্চলে উন্নতির জন্য কাজ করছে। এটা নবারণতারাও জানে যে পাহাড়ে তিপ্রামথা বা অন্যান্য যে দল ছিল তারা একটু দূর যে কথাটা বলল যে গ্রেটার তিপ্রা ল্যান্ড টেন এইসব নিয়ে কতটুকু কী হবে জানি না, কিন্তু ভারতীয় জনতা পার্টি পাহাড়কে মানে পাহাড়ে ভালো সংখ্যক যারা বুদ্ধিজীবী যারা আছে তারা ভারতীয় জনতা পার্টিতে চলে এসছে, আর অল্প কিছু বাকি আছে যেটা তিপ্রামতার সঙ্গে আছে। কিন্তু আমরা বিগত এডিসি নির্বাচনে 11টা সিট পেয়েছি, কিন্তু না 11টা দিয়েছি, আমরা পেয়েছি 10টা। তো এর মধ্যে আমাদের পজিশন খুবই ভালো, আমাদের পরিবেশ খুবই ভালো আছে, আমরা 20টা সিটই জিততে পারি, আমাদেরই ক্ষমতা আছে এখন পাহাড়ে। বিগত দিনে আমাদের দেখা গেছে যে পাহাড়ে আমরা বরাবরই এক সময়ে আমরা কাঞ্চনপুরে আমরা সেকেন্ড পজিশন হয়েছিলাম অনেক আগে শুধু বিধানসভা নির্বাচনে। এখন আমরা বিধানসভা নির্বাচনে এই বর্তমান সময়ে আমি মনে করি আমাদের 20টা সিটের মধ্যে আমরা 20টাই জেতার ক্ষমতা রাখি, কিন্তু পার্টি এখন চিন্তা করছে যা চিন্তা করবে। কিন্তু সিপিএম পাহাড়কে ক্ষতি করেছে দীর্ঘদিন, যার ফলে তারা কিন্তু অন্য রাস্তায় ঘুরতে হচ্ছে। তারা যেই প্রতিশ্রুতি দিয়েছিল সিপিএম যে পাহাড়কে উন্নয়ন করবে বা তারা ব্যর্থ, কারণ সিপিএমের যে নেতৃত্ব তারা কোনোদিনই পাহাড়কে ঘুরে তাকায়নি। নির্বাচনে জেতার পর তারা শহরে চলে আসে এবং এখানে এসে আগরতলা শহরে বাড়ি ঘর তাদের যে রেহান সেন খানা বানা একবার একটা অন্যরকম ব্যবস্থা হয়ে যায়, কিন্তু গরিব মানুষটিকে গরিবই রাখে। কিন্তু এইবার আমাদের সরকার আসার পর পাহাড়ে টঙ্গরগুলিতে অন্তত কারেন্টের একটা লাইন দিয়ে একটা লাইট জ্বলাতে পারলাম, হ্যাঁ, যে বাল্ব জ্বলে একটা লাইট জ্বলে এবং সেখানে রাতের বেলা পড়াশোনা এবং করে আমাদের কাছে যা নিউজ পাহাড়ে। এবং অনেক জায়গাতে দেখা গেছে পাহাড়ে আমরা আমাদের কি বলবো সোলার ল্যাম্প বাজারগুলিতে আমরা লাগাতে পেরেছি এবং বিভিন্ন বাড়িঘরে দিতে পেরেছি, তাতে কিছুটা তাদের উন্নতি হয়েছে পড়াশোনা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে। যে কথাটা বললো দশরথদেব আন্দোলন করেছে আমি মানি, এবং বীরেন দত্ত ওনারা খুব পুরনো নেতা এবং ওনাদের আন্দোলন করেছে, মানে এটা না অস্বীকার করার মতন কিছু না, কিন্তু পাহাড়কে উন্নতি করতে তারা পারেনি। তাদের সেই যে নেতৃত্বের সেই মানসিকতা ছিল না। দশরথদেবের মতন তো আর সবাই না, বীরেন দত্তের মতন তো আর সবাই না, তাদের মানসিকতাটা অন্যরকম ছিল। কিন্তু আমরা এইবার মনে করি 20টাতে 20টাই আমরা জিতব যদি আমাদের প্রার্থী 20টাতে হয়। আচ্ছা, এই আমাদের পরিস্থিতি আছে, ভালো পজিশন ভালো আমাদের। কমলদা, অনেক জায়গায় বিভিন্ন সময় দেখা যাচ্ছে, কারণ আপনি খবরের কথা বলছিলেন, বিভিন্ন সময় খবরে সংবাদে প্রকাশ হয়েছে যে পাহাড়ে আপনাদের নেতা নেত্রীরা অনেক জায়গায় ঢুকতে পারছে না, বাধা পাচ্ছে। সেখানে কি কোনো সাংগঠনিক দুর্বলতা? না, সাংগঠনিক দুর্বলতা বলবো না, এটা দেখেন কিছু উচ্ছৃঙ্খল লোক, আমি বলবো মাথায় করুক আর যেই দলই করুক, কিন্তু কিছু উচ্ছৃঙ্খল লোক আমাদের নেতৃত্বের উপর আক্রমণ আনছে এবং এটা পুরো পাহাড়কে আমি দুষব না, কিছু 100-র মধ্যে অন্তত 20 জন এরকম খারাপ তো থাকেই, এবং তারাই কাজটা করছে, উন্নয়নকে বাধা দিচ্ছে, আমাদের নেতৃত্বকে ঢুকতে দিচ্ছে না, এরকম হচ্ছে না যে না, সত্য কথা। কিন্তু এখন পরিস্থিতি অনেকটা আমাদের আয়ত্তে এসছে, তারাও বুঝতে পারছে যে এতে তাদের ক্ষতি হয়েছে এবং এই ক্ষতিটা তারা এই 5 বছরে যে ক্ষতিটা এটা 50 বছরে পূর্ণ করতে পারবে না। আমাদের সমতল পাহাড় একসঙ্গে উন্নয়ন হলে যেটা লাভ হতো, এই লাভটা অনেকটা পাহাড়ে কম হচ্ছে তাদের কারণে। কিন্তু ত্রিপুরা রাজ্যের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকারের মন মানসিকতা পাহাড়কে সাজিয়ে দেওয়ার এবং পাহাড়ের ছেলে মেয়েরা যাতে না বলতে পারে আমরা পাহাড়ি, সমতল এবং পাহাড় মধ্যে কোনো রকম ফারাক না থাকে, এ ধরনের একটা মন মানসিকতা আমাদের সরকারের। আসবো আপনার কাছে। নবারণদা কিছু টুকে নিচ্ছিলেন, হয়তো কিছু একটা বলবেন এই প্রশ্নেই, যে উপজাতি এলাকায় বিশেষ করে পাহাড় এলাকায় মানে একটা সমাজ, একটা দেশ, একটা রাজ্য কিংবা একটা গ্রাম, পাহাড়, মানে যে কোনো জায়গায় তার উন্নয়নের মূল ভিত্তিটা হচ্ছে, তার উন্নয়নের শিকড়টা হচ্ছে শিক্ষা। শিক্ষার উপর নির্ভর করে এই জাতি, এই রাজ্য, এই সমাজ, এই দেশটা কোন জায়গায় যাবে। আপনি দেখবেন যে বামফ্রন্ট সরকার 78 সালে গঠন হওয়ার পর সবচেয়ে বেশি যা গুরুত্ব দেওয়া হয়েছিল তা হচ্ছিল বিদ্যালয় স্থাপন।
শহর, গ্রাম, পাহাড়, সমতল সব জায়গায়। দ্বিতীয়ত আপনি দেখবেন যে খুব কম সংখ্যায় গন্ডাছড়ার মতন জায়গায় কলেজ স্থাপন করেছে বামফ্রন্ট, ছৈলাংটায় কলেজ স্থাপন করেছে বামফ্রন্ট, আমি সবগুলো বলছি না, কাঞ্চনপুরের মতন জায়গাতে কলেজ স্থাপন করেছে বামফ্রন্ট, খুমলুঙে কলেজ স্থাপন করেছে বামফ্রন্ট, খুমলুঙে পলিটেকনিক কলেজ স্থাপন করেছে বামফ্রন্ট, স্কুলগুলোতে আছি। এই যখন অবস্থা, আপনি দেখবেন যে আমাদের এই যে অসংখ্য মানে উপজাতি আছেন যারা আমাদের রাজ্যের বড় বড় অফিসার, তার মধ্যে অনেক ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, রাজ্যের বাইরে আছেন, বিচার আছেন, এবং আপনি দেখবেন তারা কোন সময় এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডেই একটা বড় বড়, তার ফলে কি মানে বামফ্রন্ট থাকার ফলে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার মানে অফিসার হয়েছেন? আমরা বলছি না, বামফ্রন্ট থাকার ফলে একটা পরিস্থিতি হয়েছে, তার মেধা বিকাশের যে জায়গা, বিকাশের যে পরিকাঠামো দরকার, যেখান থেকে দাঁড়িয়ে তার বিকাশটা আরও বিকশিত হবে, এই পরিবেশটা তৈরি করেছিল বামফ্রন্ট। এতগুলো কলেজ, তারপর আমরা দেখলাম এমবিবি কলেজের প্রিন্সিপাল, আমরা জানি, আপনি আরও ভালো করে জানেন যে আমাদের দীর্ঘদিন আমাদের ম্যাডাম ছিল উপজাতি, আমরা উপজাতি হিসেবে না, যে দিদিমণি এমবিবি কলেজের মতন প্রিন্সিপাল দায়িত্ব নিয়ে চালাচ্ছেন। ফলে এরকম অসংখ্য অফিসার আছেন, ডাক্তার আছেন যারা দেশের নাম সুনাম অর্জন করেছেন। ফলে এটা শিক্ষার বিকাশের ফলেই এই জায়গায় গিয়েছে, এবং এটা বামফ্রন্ট সরকার থাকার ফলেই উপজাতিদের মধ্যে শিক্ষার ব্যাপক বিকাশটা সম্ভব হয়েছিল। বামফ্রন্ট সরকারও চেয়েছিলেন, এটাই হচ্ছেন প্রথম ধাপ মানুষকে, সমাজকে, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে। আর উশৃঙ্খল লোক এটা স্বীকার করলেন, নিশ্চিত কমলদা বললেন যে কিছু উশৃঙ্খল লোক থাকে। আমার প্রশ্ন হচ্ছে, শাসক দলের মন্ত্রী উপজাতি এলাকায় ঢুকতে পারছে না, তার উপর আক্রমণ করছেন, বলুন তো কোনো গ্রেপ্তার আছে? মন্ত্রী আক্রমণ করছে, মন্ত্রীকে আক্রমণ করছে, গ্রেপ্তার নেই। ল অ্যান্ড অর্ডারটা কোথায় রাজ্যের? এই কারণেই তো কমলদা আমরা যে প্রশ্ন করি, আমরা যে রাস্তায় নামি, যে আইন শৃঙ্খলা নেই। এই যে আপনি বললেন যে উশৃঙ্খল ছেলেরা সব জায়গায় থাকে, কেন উশৃঙ্খল ছেলেরা এই আইনের উপর দিয়ে চলে যাবে? কেন উশৃঙ্খল ছেলেরা মন্ত্রী গাড়ি থাকতো, সেই উশৃঙ্খল ছেলেদের যদি না থাকতো? আমি বলছিলাম যদি একটা ঘটনা হতো, যে কোনো জায়গায় একজন গেছেন, আপনাদের একজন যিনি পরবর্তী সময় মন্ত্রী হয়েছেন রামপদ জমাতিয়া, বলুন তো এই 5 বছর অতিক্রান্ত হচ্ছেন, তার এলাকায় ঘুরতে পারলেন না, দিনের পর দিন যেখানে যাচ্ছেন তিনি আক্রান্ত হচ্ছেন, এবং কেন গ্রেপ্তার নেই? রাজ্যে তিনি এমএলএ ছিলেন, তারপর মন্ত্রী হয়েছেন, এখন দেখা যাচ্ছে কেউ করতে পারছে না। নবারণ যে কথা ল অ্যান্ড অর্ডারটা নেই, যদি ল অ্যান্ড অর্ডার বামফ্রন্ট সরকারের সময় থাকতো, তাহলে বিমল সিনহা হত্যা হতো না। ল অ্যান্ড অর্ডার ছিল সেই সময়, বিমল সিনহার হত্যা, আগরতলা শহরে এসডিএম এর হত্যা, নিকুজিশন পার্টি। আপনি দুটো দেখাচ্ছেন, আমরা তো বলছি 200-র মতো। আমি বলছি প্রতিদিন। এখন আরে বাবা, একটা মিনিস্টার খুন হয়ে যায় মানে ল অ্যান্ড অর্ডার কোথায়? আমি বলছি আপনি রাজ্যের মিনিস্টার খুন হয়ে গেছে, বিমল সিনহা আমাদের রাজ্যের স্বনামধন্য, মানে এখন তো প্রতিদিন হচ্ছে, প্রতিদিন খুন হয়ে গেছে, প্রতিদিন খুন হচ্ছে। সরকারের সময় কোথায় ল অ্যান্ড অর্ডার ছিল? প্রতিদিন খুন হচ্ছে, কোথায় ছিল? প্রতিদিন খুন হচ্ছে, এখন প্রতিদিন। আমি বলছেন একটা দুইটা খুন হয়েছে, আমরা বলছি কোনো বিরোধী নেতা খুন হয়েছে, আমি বলছি একটা মানুষ, কোন পার্টির লিডার খুন হয়েছে, আমি বলছি আপনি মানুষ হিসেবে সন্ত্রাসের মানুষ হিসেবে বলুন না, আপনি একটা নাম বলছেন। বিমল সিনহা কোথায় খুন হয়েছে? পাহাড়ে খুন হয়েছে। সরকারটা কার? মানিক সরকার মুখ্যমন্ত্রী। আপনি একটা দুইটা ব্যক্তির নাম করে বলছেন, আমি বলছি প্রতিদিন খুন হচ্ছে, প্রতিদিন খুন হচ্ছে, আগরতলা শহরে প্রতিদিন আগরতলায় খুন হচ্ছে, রাজ্যের প্রান্তে খুন হচ্ছে। আমরা পরের বিষয়ে যাই, কারণ তর্ক চলতে থাকলে কোনো বিষয়ই দর্শকদের কাছে গিয়ে পৌঁছাবে না। আমি বলছিলাম একটা দুইটা আপনি নাম করছেন, আমি বলছি প্রতিদিন রাজ্যে আপনি যেটা বললেন আপনার সঙ্গে সহমত। আপনারা এইগুলি শিখিয়ে গেছেন তাদেরকে, আপনারা শিখিয়ে গেছেন, কিন্তু তারপরেও আমাদের সরকার আসার পর একটাও খুন হয়। তারপর আপনি ফেল করেছেন। তাহলে ফেল আমরা করিনি, ফেল আপনারা চেষ্টা করেছেন, করানোর চেষ্টা করেছেন, কিন্তু সেই চেষ্টায় আপনারা সফল হননি। চেষ্টা করেছেন, এখনো চাইছেন, বর্তমানও চাইছেন, এই কয়দিনের মধ্যেও চাইছেন। আপনারা বলবেন না আপনারা এতদিন এইসব এইসব এই 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 মিডিয়ার মাধ্যমে কংগ্রেস সিপিএম কে কি তুলোধনা করেছেন, আজকে কিভাবে একসঙ্গে বসছেন আপনারা? জনগণকে কি আপনারা বার্তা দিচ্ছেন? দুইটা অশুভ নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে গোটা দেশ সংবিধান আক্রান্ত, বিজেপিকে হটানোর জন্য আপনাদের নীতি নিষ্ঠা সবকিছু বিসর্জন, বিজেপি নীতি আদর্শ সব বিসর্জন। আপনাকে এখান থেকে আসতে হবে, আপনারা থাকতে পারবেন না। যদি আপনি যদি নালার মধ্যে বিসর্জন দেন আপনাদের নীতি আদর্শ, আপনি থাকতে পারবেন না। নীতি আদর্শ বিসর্জন দিলে বিজেপির মতন না চললে আপনিও থাকতে পারবেন না। আমি বিজেপির মতন চলি না, আমি দেশভক্তি, বিজেপির দেশভক্তিকে ভালোবাসি,
কোন বিজেপিকে মানুষকে মেরে কোথায় কোথায় মানুষের বাড়িতে আগুন দিচ্ছে, স্লোগান উঠছে কি ভারত মাতা কি জয়, কোথায় মানুষের বাড়িতে আগুন দিচ্ছে, কার বাড়িতে ভোট লুট হচ্ছে, ভারত মাতা কি জয়। আপনারা ভোট লুট করেছেন বিশাল করে 2014 তে ডাইরেক্টলি আপনার নেতা, যুব নেতা অনলাইন ভোট দিয়েছে, ছবি এসেছে ত্রিপুরা রাজ্যে। ছাপ্পা মুখ্যমন্ত্রী কাদের আপনি জানেন না? ছাপ্পা ত্রিপুরা রাজ্যে বন্ধ রেখেছিলাম আমরা। কাদের ছাপ্পা মুখ্যমন্ত্রী? না, ছাপ্পা মুখ্যমন্ত্রী কে? বিজেপি ছাপ্পা মুখ্যমন্ত্রী কে? ছাপ্পা মেয়র কে? কোথাও ছাপ্পা মেয়র কে? কোথাও হয়নি। শুনুন, যদি ছাপ্পা ভোট হতো সিআরপিএফ প্রশ্নগুলি অধরা থেকে যাবে। আমার যখন বলে মানিকদাকে, যখন আমাদের মুখ্যমন্ত্রীকে ছাপ্পা ভোট ওনাদের নেতৃত্ব হয়েছে, আমাদের রাজ্যের আমাদের ছাপ্পা ভোট এক হয়নি। সেকেন্ড আমি উত্তর দিচ্ছি আপনাকে। না, ছাপ্পা ভোট- আপনি উত্তর নেবেন না? না, আমি বলছি ছাপ্পা আপনি ভোট বলেছেন হয়নি। আপনি উত্তর নেবেন না। আমরা কমলদা এক সেকেন্ড ছাপ্পা ভোট হয়নি। আপনি হ্যাঁ না বলুন, ধরুন ছাপ্পা ভোট হয়নি। এক সেকেন্ড, না, কমলদা ছাপ্পা ভোট হয়নি। উত্তরটা যদি যুক্তিসম্মত না দিতে পারি তারপর বলে দেব। আমাদের লোককে ক্যামেরায় ধরেছে, সিআরপিএফ দৌড়াচ্ছে, গিয়েছে এই জন্য আপনি শুনুন, ঠিক, আমি মানলাম ঠিক আছে, আমার কথা আপনি যা শুনুন। বললেন ঠিক আছে তো, ঠিক আছে। আপনি আমাকে বলেছেন আর লাগবে না তো, শেষ তো, আমি উত্তর পেলাম তো। আপনি উত্তর পাননি এখনো। আপনি বললেন আমি আরে পেলাম। কথাই বলতে দিচ্ছেন না বস। আপনি যে কথাটা আমি কইতে চাইতেছি, আমাদের যে কথাটা বলছেন যে আমরা ছাপ্পা ভোট দিয়েছি, ক্যামেরায় ধরা পড়েছে, সিআরপিএফ ধরাচ্ছে, প্রশাসন কত শক্ত ছিল। ত্রিপুরা রাজ্যের সরকারটা কার? ভারতীয় জনতা পার্টি। নির্বাচনে কে দাঁড়িয়েছে? ডক্টর মানিক সাহা। কে? মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী দাঁড়িয়েছে। তো সেইখানে চাইলে পদপ্রার্থী না, তখন তিনি মুখ্যমন্ত্রী এবং বলছে, আরে দাদা, নির্বাচনে দাঁড়ালে পদপ্রার্থী বলে, রানিং মুখ্যমন্ত্রী। হ্যাঁ হ্যাঁ, ভুল নাই কোথাও, আমার কথা তো ভুল নেই। আপনার না, কথা তো ভুল। মুখ্যমন্ত্রী তখন মুখ্যমন্ত্রী এবং নির্বাচনে যখন দাঁড়ায় সেখানে তিনি হোম মিনিস্টার। আমি বলছি সব ঠিক আছে, হোম মিনিস্টার হয়ে পারতো না পুলিশ প্রশাসনকে দূরে সরিয়ে দিতে, সিআরপিএফকে দূরে সরিয়ে। আপনি আমার কথার উত্তর দিন। ছিল তো দূরে, সরিয়ে দিতে পারতো না? ধরলো কে? মিডিয়া। কে বলেছে মিডিয়া? হ্যাঁ, মিডিয়া ধরলো। মিডিয়া, পুলিশ, একজন অ্যারেস্ট হয়েছে, একজন কমল, একজন অ্যারেস্ট হয়েছে, পুলিশ না একজন অ্যারেস্ট হয়েছে। আমাদের লোক বলেছে না, কেন তাহলে অ্যারেস্ট করলেন না? না না, ওরা বলেছে আমাদের পুলিশ arrest লোক। করবে না? আপনারা বলছেন আমাদের সংবিধান প্রদত্ত আমাদের ভোটের অধিকার একজন অ্যারেস্ট করলো না পুলিশ। বিশাল করে নবারুণের ক্যাডার, ডিওয়াইএফ এর ক্যাডার ভোট দিয়েছে। কে ধরেছে? মিডিয়াই ধরেছে। প্রশাসন ছিল রুমের ভিতরে ঢুকে, বুথ কেন্দ্রের ভিতরে ঢুকে, ভোট মেশিনে গিয়ে ভুল করছেন। আর বাইরের এটা লোকসভা নির্বাচনের বিজেপি আসার পর আপনি যেটা বলছেন, লোকসভা নির্বাচনের বিজেপির ক্যাডার, বিজেপি সরকারের সময়ের কথা বলছেন। যে বিষয়টা আপনার কাছ থেকে জানবো এবার, আপনাদের এবার জোট, এবং আমি আপাতত আমরা ধরে নিচ্ছি কংগ্রেস এবং সিপিএম এর জোট, যদিও পরবর্তী সময় আপনারা অন্যদেরও আহ্বান রেখেছেন। আপনাদের এইবার ম্যানিফেস্টো বা আমরা যদি বলি ভিশন ডকুমেন্ট, আপনাদের কি যৌথভাবে প্রকাশ পাবে নাকি যে কোনো দলের আলাদা আলাদা ভাবে প্রকাশ? আমার কাছে এখন পর্যন্ত সিপিএম এবং কংগ্রেসের জোট হয়েছে বলে এরকম কোনো খবর আমার কাছে নেই। এক, সাংবাদিক সম্মেলন করে আসন সমঝোতার কথা বলেছে, আসন সমঝোতার কথা বলেছেন, কিন্তু কোথাও সিপিএম কংগ্রেসের জোট ঘোষণা এখন পর্যন্ত হয়নি। ভবিষ্যতে এরকম সিপিএম কংগ্রেসের জোট হবে কিনা আমার জানা নেই এখন পর্যন্ত। আমি জানি না। আমি নবারুণকে দিয়ে দিচ্ছি, যদি যা জানে আমি উত্তর দিয়ে দিচ্ছি। এই প্রশ্নে মিছিল করছে, সুনির্দিষ্ট হবে সিপিএম জোটের কথা, কংগ্রেসের নেতা গাড়ির মধ্যে। আচ্ছা, আমরা একই সঙ্গে সমস্ত কিছু দেখেছি। নবারুণদার বিষয়টা শুরুতেই বলেছেন, মানিক সরকার, সমীর বর্মন, সুদীপ বর্মন, জিতেন চৌধুরী একসঙ্গে হেঁটেছেন, লুকিয়ে আর বাকি হাজার শুনবো আপনাদের কি থাকবে। বলছিলাম এখানে আসন সমঝোতার কথা বলেছেন, নিশ্চিতভাবে সেখানে আসন সমঝোতা হবে, যার যার মতন করে। যে রাজনৈতিক দল সিপিএম না, সেখানে তার আগে আমাদের একটা ফ্রন্ট তৈরি হয়েছিল, সেটা আমার ধারণা হচ্ছেন আমি ৭৮ সালের আগেই সেই ফ্রন্ট তৈরি হয়েছে, বামফ্রন্ট, সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক। এটা হচ্ছেন আমাদের লড়াইয়ের ময়দানে এই ফ্রন্ট তৈরি হয়েছে, বামপন্থী ফ্রন্ট। এই ফ্রন্ট, তার সঙ্গে কংগ্রেস, সেখানে আসন একটা সমঝোতা হবে। বামফ্রন্টের মতন করে লড়াই করবে, বামফ্রন্টের মতন করে তার ইশতেহার, তার প্রতিশ্রুতি, মানুষের কাছে তার বক্তব্য, তার স্লোগান
ভীষণ রক্ষা করবেন। নিশ্চিতভাবেই কংগ্রেস এটা তাদের দলের ব্যাপার, তারা তাদের মতন করে করবেন। এই প্রশ্নে কংগ্রেস কি ভীষণ ডকুমেন্ট করবেন, কি করবেন, সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা সেই দলের দায়িত্ব নিতে পারবো না। কিন্তু এই রক্ষার প্রশ্নে, মানুষকে মুক্তি দেওয়ার প্রশ্নে যেন এই ভোট ভাগাভাগিতে মানুষ যে ভয় আতঙ্ক তৈরি করে মানুষকে ঘরে রেখে, আমরা দেখছি মানে পাড়ায় পাড়ায় একটাই কথা যে মানুষ যখন নেই ভোট দিতে পারবি না, ভোট দিতে পারবি না, ভোট আগের মতো নেই। এই যে কথা, এই যে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছেন তাদের কর্মীরা, এই ভয় থেকে যেন মানুষকে ভোট কেন্দ্রে আনা যায়, এই ভয়টাকে ওভারকাম করা যায়, তার জন্য মানুষকে একটা জায়গায় আনা, তাদের সাহস সঞ্চয় করাচ্ছেন। আমাদের মূল কাজ এই টার্গেট আমাদের নিয়ে আমরা রাস্তায় নামছি। কি প্রতিশ্রুতি থাকবে আপনাদের মূলত? নিশ্চয়ই আমরা এমন কোনো প্রতিশ্রুতি দেব না যে প্রতিশ্রুতি ক্ষমতায় আসার পর আমরা পূরণ করতে পারবো না। এটা আমাদের কালচার না। আমাদের প্রতিশ্রুতি হবে আমরা যা পারবো তা বলবো। আমাদের মানিক সরকার পরিবর্তনের পর 3 থেকে 4 মাস পর তিনি প্যারাডাইস সমিতিতে দাঁড়িয়ে বলছিলেন যে আমাদেরকে অনেকে বলেছেন যে 7ম কমিশন আমরা আসলে দিয়ে দেবো, একটু বলে দিন, কিন্তু আমরা শেষ দিন পর্যন্ত 7ম কমিশন দিয়ে দেবো এটা আমরা বলিনি, কারণ আমরা আসলেও 7ম পে কমিশন দিতে পারতাম না। ফলে বিজেপি যা বলেছেন তারা ভোটের জন্য বলেছেন, আমরা ভোটের জন্য এমন কোনো কথা আমরা বলবো না। আমরা বলছি এই সরকার পরিবর্তনের পর মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং তার যে অধিকার যতগুলো আক্রান্ত হয়েছে, অধিকার তাকে ফিরিয়ে দেওয়ার জন্য, তার জন্য আরেকটা আন্দোলন করতে হবে। চাকরির দরজা যেভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, চাকরির দরজা যেভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, এই দরজা খুলে দেওয়ার জন্য বামপন্থীদের উপর বরাবর আমাদের চাপ আছে। বামফ্রন্ট সরকার সেই নীতিতে বিশ্বাস করেন। এই চাকরির বন্ধ দরজা খুলে দেওয়ার প্রশ্নে আমরা এই বামফ্রন্ট আগামী দিনে তার প্রতিশ্রুতি নিশ্চয়ই রাখবেন, সেইভাবেই তারা এগুচ্ছেন এবং আমরাও বিশ্বাস করি বামফ্রন্ট যা বলেন তা করেন এবং যা পারবেন তাই বলবেন। কমলদা, আসবো আপনার কাছে যে বিষয়টা নিয়ে আপনি বলছেন। ত্রিপুরা রাজ্যে মানুষ এখন আর আন্দোলনকে বিশ্বাস করে না। বহুত আন্দোলন করেছে, বিনা আন্দোলনে ত্রিপুরা রাজ্যে মানে রেল রাস্তা, প্লেন সব ব্যবস্থা হয়েছে। এবং আজকের দিনে ত্রিপুরা রাজ্যের রাস্তা, আমি বলবো ত্রিপুরা রাজ্যের থেকে আগরতলা থেকে ধর্মনগর যাওয়া কঠিন ছিল এক সময়, সিপিএমের সরকারের সময়, বামফ্রন্ট সরকারের সময় কঠিন ছিল। আমি নিজে, আপনিও সবার থেকে খবর নিলে জানতে পারবেন, 9 ঘন্টা 10 ঘন্টা সময় লাগতো আগরতলা থেকে এসকর্ট করে যেতে হতো। কোন সালে দাদা? এসকর্ট করে যেতে হতো 2018 সালে। 2018 তখন তৎকালীন প্রাকৃতিক এবং অন্যান্য সমস্যা ছিল। 2018 সালে বলবেন না এটা? 2018 সালে অন্যান্য সমস্যা ছিল। আসবে না ওটা, ইতিহাস আসবে না। বলুন, আপনি বলুন। আচ্ছা, আমি তো চুপ ছিলাম, তো নবারুণ আমাকে আবার কাটে। তো নবারুণ সবসময় আমরা বসি, আমাদের সঙ্গে রাজনীতিতে দূরত্ব হতে পারে, ব্যক্তিগত পরিচয়। আমি বলছেন যে আগরতলায় মানুষ খুব কম থাকতো, খুব কষ্ট। কিন্তু এবং আপনি যেটা বললেন, আমি একটু আমাদের দর্শকদের বলবো, আপনি যেটা বললেন যে আপনাদের মধ্যে হয়তো ডিবেট হয় কিন্তু আপনাদের মধ্যে বন্ধুত্বটা একই জায়গায় থাকে। আমরা একেবারে তৃণমূল স্তরের কর্মীকেও আপনারা একই, দুজনকে বলবো একই বার্তা দেবেন যে নিজেদের মধ্যে যাতে সম্পর্কটা ভালো থাকে, তবে হয়তো রাজনৈতিক কোনো সন্ত্রাসী আমাদের দেখতে হবে না। না, নীতির ক্ষেত্রে আমরা এটা ত্রিপুরা রাজ্য থেকে রাজনীতির সন্ত্রাসটাকে তুলে দেব বলেছিলাম এবং এটাকে বন্ধ করব, বন্ধ করেছি। রাজীব ভট্টাচ কেন করলো না? করেছি। আপনাদের সভাপতি রাজীব ভট্টাচ কেন করলো না? রাজীব দার উপর আপনারা মিথ্যা না দাদা, ছবি সব কথা বলে না। PB24 অ্যাটাক, ছবি সব কথা বলে না। সিপিএম রাজ্য ধরে নাও আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তুমি ধরে নাও আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কোন একটা সাইকেল আমাকে লাগিয়ে দিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, সঙ্গে নবারুণ হঠাৎ থেকে আসলো, তো সবাই বললো নবারুণ আমাকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। সিপিএম এর পথ, আরে এটা ছবি সব কথা বলে না, ছবি সব কথা বলে না। আপনাদের পতাকা, ছবি রাজীব বাবু মিছিলের এই পতাকা মিথ্যা কেন? মিছিলের পতাকা ছিল। তুমি আজকে একটা বড় নেতা হচ্ছ না, মিছিলের পতাকা ছিল না। তুমিও জানো যে রাজীব ভট্টাচার্য এই কাজ করায়নি। আচ্ছা, কি হয়েছে এটা? মিছিলে ছিল তো দুর্ঘটনা, তোমাদের এখানে উস্কানি দেওয়া হয়েছে, তার জন্য একটা দুর্ঘটনা ঘটেছে। তার জন্য PB24 আগুন
তদন্তের বিষয়। টিভি-24 আমি আগুন বলতে যাব না, টিভি-24 এ আগুন দিয়েছে না কিনা তারাও তো বলেনি এরকম। সিপিএম রাজ্য দপ্তর আগুন, আমরা আসবো CPM সেটা বলুন না, জানেন না বিভিন্ন ওরা সময় CPM আমরা রাজ্য দপ্তর দেখেছি আগুন লাগিয়েছে। বামফ্রন্টের সময়ও অনেক রাজনৈতিক সন্ত্রাস আমি হয়েছে, আপনাদের রাস্তার সময় কথা হয়েছে। বলছিলাম, আমাকে হ্যাঁ, আপনি কাটা যেটা হয়েছে। বলছিলেন আগরতলা সেটা আমরা শহর শুনি। থেকে যাওয়ার জন্য ধর্মনগর 8 ঘন্টা 9 ঘন্টা সময় লাগতো। সকাল 5টায় গাড়ি ছাড়তো, বিকাল 5টায় গিয়ে 2002 সাল ধর্মনগর। পর্যন্ত, আচ্ছা, সম্ভবত 2002 সাল পর্যন্ত। আমি বলছি, একদিকে উগ্রপন্থা জন্য এসকর্ট করতে হতো, আরেকদিকে রাস্তা ছিল না, ছোট ছোট রাস্তা, একটা গাড়ি আরেকটা গাড়িকে পাস দিতে পারতো না, টার্নিং এ গিয়ে পাস নিত, যেটা বাস্তব, এটাকে মানতে হবে। আর এখন দুইটা গাড়ি একসঙ্গে সা 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 করে যেতে পারে, আওয়াজ শোনা যায়, কত স্পিডে যেতে এটা পারে। হয়তো রাস্তার মসৃণতা বেড়েছে, কিন্তু 2018 আগেও আমরা মোটামুটি এই সময়টাতে পৌঁছেছি। 3 ঘন্টা রাস্তার মসৃণতা হয়তো আমি আপনারা আজকের দিনে বাড়িয়েছেন। বলছি 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে ধর্মনগর পৌঁছানো যায়। সেটা আপনার আমার গাড়ির ব্যবধানও থাকতে পারে কমল। না, রাস্তা ভালো হয়েছে, রাস্তা চওড়া হয়েছে। এই যে আমাদের রাস্তা চওড়া হয়েছে, তার জন্য দুইটা গাড়ি একসঙ্গে যেতে পারে, একটা গাড়ি আরেকটা গাড়িকে ওভারটেক করতে পারে। সেটাই বলছিলাম, একেবারে এবং 9 ঘন্টা রাস্তা- থেকে 3 ঘন্টা না, কিছুটা মসৃণ হয়েছে আপনাদের না, সময়। রাস্তা বড় হয়নি, চড়া হয়নি। নিঃসন্দেহে আমি কত- বলছি কিছুটা আপনাদের দুইটা সময়ে গাড়ি আরো up মসৃণ down হয়েছে, করতে ভালো পারে একসঙ্গে, হয়েছে। এটাকে চড়া বলবেন কিন্তু তার না। তুলনা কোনোভাবেই সেই এসকর্টের সময়ে আমরা ধরে নিতে পারি না কমল। না না, এসকর্টের সময় যে একই অবস্থায় ছিল, কেন হতো? এসকর্ট তো টেনে যেত, আরেকটা গাড়ি এসকর্ট যখন ধর্মনগর থেকে যে মনো থেকে ছাড়তো, সেটাকে পাস দিতে পারতো না রাস্তার কারণে, কিন্তু আজকে রাস্তার চওড়া অনেক বড় হয়েছে, আমাদের সরকার করেছে। মানুষের চলাফেরার ব্যবস্থা উন্নয়ন হয়েছে, এখন আর আন্দোলন করতে হয় না। আগরতলা শহরে রেল এসছে 2014 সনে, আমাদের কেন্দ্রীয় সরকার প্রথমে এসে এটাকে 14 মাসে 18 মাসের জন্য মেগা ব্লক হিসাবে নিয়েছিল, 14 মাসের মধ্যে এটা কমপ্লিট করে দিয়েছে। আগরতলা থেকে আসে কোন রেলটা না যায়? কোথাও লুঙ্গি গামছা পরে আন্দোলন করতে হয় না, ইতিহাসটা আমরা জানেন না? আন্দোলনটাকে এই রেল বন্ধ করে দিয়েছি। ত্রিপুরার সিপিএম এর না, ত্রিপুরার মানুষের আন্দোলনের ফসল হচ্ছে রেল। ত্রিপুরার মানুষের, আমি বলছিলাম লেফট নবারুণ তোমাদের পার্টি, আমি বলছিলাম তোমাদের ত্রিপুরার মানুষের ত্রিপুরার লম্বা মানুষের সময় আন্দোলনের- কংগ্রেস সিপিএম আন্দোলন করে, কংগ্রেসের সরকার দিল্লিতে, রেল কার সময় তোমাদের এসছে? সহযোগী সরকার, রেল ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে তোমাদের দেবগৌড়ের সময়, আমি বলছি, দেবগৌড়ের সময় রেলের ভিত্তিপ্রস্তর স্থাপন দেবগৌড়াজি হয়েছে। প্রধানমন্ত্রী ছিল সেই সময় ভিত্তিপ্রস্তর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। অটল বিহারী বাজপেয়ীজির সময় দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ত্রিপুরা রাজ্যে যাই হোক, আপনারা কোনোভাবে বিজেপি কে অটল ঢুকাবেন, বিহারী বাজপেয়ী যা কিছু বিজেপি কে ঢুকাবেন। কিন্তু আপনারা এইটা বলবো, নবারুণের সঙ্গে আমার এই জায়গাতেই দূরত্ব, নবারুণ সঙ্গে এই জায়গাতেই দূরত্ব, না, দূরত্ব না, গ্যাপ, হ্যাঁ দূরত্ব না, গ্যাপ। আচ্ছা, গ্যাপিং থাকতে পারে। যাই হোক, যে নবারুণ জিনিসটা মানতে চায় না। না, আমি দাদা সত্যটা ছাড়া আমার মানতে মানতে কষ্ট চায় হয় না। এই বামপন্থা আমাকে এটাই শিখিয়েছে দাদা, হ্যাঁ, বামপন্থা না, আমাকে এটাই বামপন্থা শিখিয়েছে। মিথ্যা জিনিস শিখিয়েছে তোমাকে। আমার বাড়ি আক্রমণে তোমার মতন বামপন্থা ছেলে, মিথ্যাটাকে ধরতে পারিনি বলে, তুমি মিথ্যাকে ধরতে পারিনি বলে, বামফ্রন্ট করাটা তোমার অন্যায়। আমি মিথ্যাকে সহ্য তোমার করতে পারি না মতন- বলে বামপন্থী করি। তোমার মতন মানে যুবক বামফ্রন্ট করাটা অন্যায়। আমি মিথ্যা কথা সহ্য করতে পারি না বলে, মিথ্যা বলতেও পারি না, সহ্য করতে বলতেও পারি না, তোমার বামপন্থী তার জন্য দরকার বামপন্থী ছিল। করি, তার জন্য তুমি এই বামপন্থী করি। পার্টির জন্য যোগ্য না। কেন? এই পার্টি তোমার মতন ছেলেকে সঠিক জায়গাতে নিতে পারছে না। আজকে যুবক নেই বামফ্রন্টে, কমিউনিস্ট পার্টিতে হারিয়ে গেছে, একটাই কারণ, দাদা ভারতীয় জনতা পার্টি একটা বুকে হাত দিয়ে বলতে পারি, কমলদা, উন্নয়ন, কমলদা একটা কথা বলি, বিকাশ, এই দুইটা যে ভাষা, কমলদা একটা কথা বলি, সবকা সাথ সবকা বিকাশ, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, কমলদা এটা আমাদের ড্রিম, এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের করতেই হবে। আপনার- এই যে একটা জিনিস, এই যে একটা বিষয়, এটা বামফ্রন্টের নেতৃত্বের মধ্যে ছিল। কমলদা আপনি যে আমি একটা তারা- কথা বলছি, কমলার এই কথা তারা থাকে, ত্রিপুরা হ্যাঁ। রাজ্যে- নবারুণদার একটা ছোট্ট ত্রিপুরা কথা রাজ্যে- আমি আমি কমল এর বাইরে আপনার একটা কাছে কথা আসছি। বলবো। কমলদা, আপনার কাছে আসছি। এবার একটা কথা বলবো না, আপনি যে বলছেন বামপন্থী আমাদের সঙ্গে যুবক নেই, বুকে হাত দিয়ে এসএফআই করেছি 10 বছর, এখন ডিএফটা করছি। বামফ্রন্ট সরকারের সময় যখন ছিল তখন এসএফআই নেতা ছিলাম, সঙ্গে ডিএফ এর রাজ্য কমিটির মেম্বার, একবারে। এখন ডিএফ এর রাজ্য কমিটির সম্পাদকের দায়িত্ব পালন খুব করছি। ভালো।
কমলদেব, এই 10 বছরে আজকে এই সময়ের অভিজ্ঞতা হচ্ছেন, আপনি একটা টিভি চ্যানেলে একটা পত্রিকায় কাটিং দেখাতে পারবেন না ডিএফ এর নেতা গরু চুরি করেছেন, নেশা কারবারি করেন, ছাগল চুরি করেছেন, ফেন্সি কারবারি করেছেন, কিন্তু প্রতিদিন পত্রিকায় খবর উঠে ওর বউ নিয়ে যুব মোর্চার নেতা পালিয়ে গেছেন, নেশা কারবারে যুব মোর্চার নেতা গ্রেপ্তার হয়েছেন, গরু চুরিতে যুব মোর্চার নেতা গ্রেপ্তার হয়েছেন, তার বউ নিয়ে যুব মোর্চার নেতা চলে গেছেন, প্রতিদিন খবর কিন্তু একটা পারবেন না ডিএফ এর এফএফ এর নেতা ওর বউ নিয়ে পালিয়ে গেছেন, ছাগল নিয়ে চুরি করেছেন, গরু চুরি করেছেন, নেশা কারবারের সঙ্গে যুক্ত। এই নেশার ভাষাগুলো বলতে চাই না, এই ভাষাগুলি বলতে চাই না। 25 বছরের ইতিহাসে ডিএফের নেতাদের সরকার বলছে এইসব কাহিনী আছে, নেশার করিডোর না মিডিয়াতে বললে এখন ছেলে মেয়েরা শিখবে। দাদা, নেশার করিডোর তো পুরো সরকার বলছেন, ডিএফের নেতারা কি ছিল, মিটিং হলো, আপনাদের হচ্ছেন নেশার করিডোর। ত্রিপুরা রাজ্যের ডিএফের সর্বোচ্চ নেতা একটা ফরেস্টের ঘরের মধ্যে ধরা পড়েছিল এক মেয়ের সঙ্গে। আমি নাম বলবো না, আমি চাই না আমি বামপন্থীরা করি, আপনার মতন মিথ্যা কথাটা বলতে পারবো না বলি আমি বামপন্থীরা করি। আপনার প্রেসিডেন্ট ছিল ডিআইএফ এর, অমল বাবু সেক্রেটারি, ধরা পড়েছে পুলিশের হাতে। এইরকম ভাবে মানে মিথ্যাচার করতে পারে না, বললাম তো এত মিথ্যাচার করতে পারে। নাম তুলে বলি না এই কারণে, বলতে চাইলে আমার মুখ থেকে বের হয়, কিন্তু আমি বলি না। আপনাদের নেতাদের সম্বন্ধে একবারে এত মিথ্যা বলবেন না, আমি একজন থেকে শুরু করে আমরা 10 কিছুতে আপনারা এগিয়ে করেছেন। নেশার করিডোর ত্রিপুরা এখন আপনারা বানিয়েছেন। 5 বছর আমরা ক্ষমতায়, 5 বছর আমরা ক্ষমতায়, আমরা 5 বছর আমরা ক্ষমতায় দিয়ে ধ্বংস করা বিপ্লব আমাদের, মানিক শাহ আমাদের, সরকারটা আমাদের চলছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী, সরকারটা বামপন্থী চলছে, নেতৃত্বকে সরকারটা কারা চালাচ্ছে, কারা চালাচ্ছে সরকারটা, তাদের নেতৃত্বে আজকে ত্রিপুরা নেশার হেডকোয়ার্টার, এখান থেকেই তো নেশার করিডোর ত্রিপুরা। আজকে গুয়াহাটিতে মিটিং করে 5 বছরের করিডোর বানাইছেন, এটা 25 বছর 30 বছরে এই করিডোর হয়েছে। কমলদা, আপনি যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের যে অনুষ্ঠান কুরুক্ষেত্র, এই কুরুক্ষেত্রে আমরা সাধারণ মানুষের প্রশ্নগুলি আপনাদের কাছে রাখার চেষ্টা করি, তারা উত্তর পাবেন বলে। রাজ্যের একটা বিশাল অংশ আমরা যদি বলি 10,323, তারা এখনো আপনাদের যে কমিটি তার উপর অনেকে বিশ্বাস রাখছেন, অনেকে আস্থা রাখছেন না। তাদের জন্য আপনাদের যে নতুন ভিশন ডকুমেন্ট হবে বা আপনারা যে পরিকল্পনাগুলি গ্রহণ করবেন, কোনো কিছু কি রয়েছে? দেখুন, এই বিষয়ে আমি এখনো বলতে পারি না, যেহেতু এটা কাগজটা বের হয়নি, সবটাই তো লেখা বের হতে হবে। যখন এটা উদ্বোধন হবে তখন বুঝতে পারবো আছে কিনা। নিশ্চয়ই আমাদের সরকার, আমাদের নেতৃত্ব এটার দিকে নজরে আছে, যারা এটা দায়িত্বে আছে তারা এটা দেখছেন। এই বিষয়ে এখন আমি বলতে পারবো আগাম কথা বলাটা ঠিক না। এটা ভীষণ মানে যেই এজেন্ডা থাকে আমাদের, এজেন্ডাটা আগামী দিনে কি হবে এটা যখন বের হবে তখন আমি বলতে পারবো। একদিকে আমরা যখন দেখছি যে নবারুণ দাওরা যখন বলছে যে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, অন্যদিকে আপনারা বলছেন রাজ্যে চলছে সুশাসন। আমরা যদি মার্কিং এ যাই যে এই 5 বছরের কাজে সমস্ত কিছু নিয়ে, আপনি যেটা কোভিড বলেছেন সমস্ত কিছু নিয়ে, রাজ্যে মুখ্যমন্ত্রী পরিবর্তন, সবকিছু নিয়ে আমরা যদি বলি, এই 5 বছরের কাজের নিরিখে সুশাসনের সরকারকে আপনারা ঠিক কতটা মার্কিং দেবেন যদি আমরা 10-এর মধ্যে? আমি একটা কথা বলি, এই রাজ্যে 5 বছরে যা হয়েছে ভাবনার বাইরে, এত কাজ হয়েছে। তাদের 35 বছরের সরকার, কংগ্রেসের 35 বছরের সরকার 5 বছরে এত কাজ কি 35 বছরও করতে পারেনি। আমরা একটু সত্যি প্রত্যেকটা কাজ খুব তাড়াতাড়ি করেছি এবং আমরা চেষ্টা করেছি মানুষকে আরো বেশি দেওয়ার। আমাদের প্রত্যেক দিন যে বিকাশ, যে আমাদের মন মানসিকতাটা, এটা একটা তৈরি করে নিয়েছি, আমাদেরকে সিস্টেমে ফেলে দিয়েছি, এটা আমাদের নৈতিক দায়িত্ব হিসাবে করেছি। আমি বলি এটা মানুষ দেবে এই রায়, আমাদেরকে মন থেকে খুশি যে সরকারটা কাজ করে গেছে, কোথাও দুর্বলতা নেই। আপনি সারা শরীরে কোনো অংশে আমার দুর্বলতা পাবেন না। আমরা কাজ করেছি, মানুষের উন্নয়ন হয়েছে, মানুষের অর্থনীতি অনেকটা ভালো জায়গায় পৌঁছে গেছে, ছেলে মেয়েরা সুখে আছে, স্কুল কলেজ হয়েছে, পড়াশোনা করতে আজকে বাইরে যেতে হবে না, আগামী দিনে যেতে হচ্ছে না। এটা করতে পেরেছি। সরকারি কর্মচারী বলুন আর গরিব যারা শ্রমিক আছে, তাদের কিন্তু এখন ছেলে মেয়ে পড়ানোর জন্য টেনশন নেই। সিবিএসসি থেকে শুরু করে একলব্য স্কুল, সংখ্যা কত, আপনারাই তো খবর প্রকাশ করেন, আমার থেকে বেশি আপনারা জানেন। গ্রামে গঞ্জে একবারে অন্যরকম বিদ্যাজ্যোতি, চিন্তা করা যায় না। ত্রিপুরা রাজ্যের ইতিহাস
বলে আপনার চোখে আপনি 10-এ কত মার্কিং করছেন? 10-10ই পাবো। আচ্ছা, নবানন্দা, আসবো আপনার কাছে। বিভিন্ন সময় আমি যদি আবার ঘুরে একেবারে শুরু যেটা দিয়ে আপনার কাছে করেছিলাম সেখানেই যদি আমরা যাই, বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে, আমি শহর যদি ছেড়ে দিই, আমরা দেখেছি যে বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে বিবাদের ফলে কংগ্রেসের বহু কর্মী, বহু মানুষজন কখনো শিলচর, কখনো কলকাতা গিয়ে তাদের নির্বাচনের পরে আশ্রয় নিতে হয়েছে। সেই জায়গায় সেই কর্মীদের বাড়িতে যখন আপনারা যাবেন, কি বার্তা থাকবে আপনাদের, বা কিভাবে বোঝাবেন আপনারা সেখানে? আপনি যখন এই কথাটা বলছেন, আমি একজন বামপন্থী হিসেবে বারবার বলি যে বামপন্থী এই কারণেই হয়তো আমি করছি এই হাজার আক্রমণকে মোকাবেলা করে, কারণ আমি মিথ্যাটা বলতে পারি না এবং চর্চাও করতে পারি না সত্যটা বাদ দিয়ে। এই কথাটা আমি একবারও অস্বীকার করব না যে একটা বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর, বামপন্থী সরকার তৈরি হওয়ার পর একটা ঘটনা ঘটেনি। এই কথাটা আমি ন্যূনতম বুকে হাত দিয়ে একজন বামপন্থী যুব আন্দোলনের কর্মী হিসেবে, সংগঠক হিসেবে এই কথাটা আমি বলতে পারবো না। এটা ঠিক যে একটা বিধানসভা নির্বাচনের মানে যখন শেষ হয়, তার ফলাফল যখন বেরোয়, তখন কিছু অতি উৎসাহী আছেন যারা বামপন্থার সঙ্গে ছিলেন, হয়তো নির্বাচনে কাজকর্ম করেছেন, তারা অতি উৎসাহে মানুষের উপর এরকম কিছু ঘটনা, মানে অত্যন্ত দুঃখজনক ঘটনা, একটা ঘটনা হওয়ার কথা মানে না হলে ভালো হতো, তারপর অনেকগুলা ঘটনা ঘটে যায়। কিন্তু তার রেস্টটা আপনি দেখবেন যে 5-7 দিন যখন একটা উত্তপ্ত পরিস্থিতির পর এই ঘটনার ইতি টানা হয়, এবং তা হয়তো 7 দিন, 8 দিন, 10 দিনের মধ্যে এই ঘটনার কিন্তু ইতি টানা হয়। তারপর এলাকার মধ্যে ক্লাব, পাড়া, পূজা, গোটা এলাকায় একটা সামাজিকতা নিয়ে আমরা আমাদের মানে বাঁচা, এটা আবার একটা নির্বাচন পর্যন্ত একই অবস্থায় থাকি। এটা এই মানে সত্যটা এবং বাস্তবটা আমি আপনার সামনে রাখলাম। 2 নম্বর হচ্ছে সুশাসনের কথা বলছেন। আপনি অত্যন্ত দায়িত্ব নিয়ে এই কাজটা করেন, সাংবাদিকতার গুরুত্ব। আমি বলছিলাম এই সরকার, বিজেপি সরকার আসার আগে সুশাসনের কথা বলছেন। একটা গণধর্ষণ, যে ত্রিপুরার যে গণধর্ষণ হয়েছে, হ্যাঁ, আমাদের যে ধর্ষণ হয়নি বামফ্রন্ট সরকারের সময়, এই কথা আমি বলবো একবারও না এরকম ঘটনা ঘটেছে। কিন্তু গণধর্ষণ একটার পর একটা, মন্টি দেবনাথ, বাচ্চা মেয়ে, কলেজে পড়া, গরিব ঘরের ছেলে, আইনমন্ত্রীর বাড়ির সঙ্গে খোলা মাঠের মধ্যে গণধর্ষণ করে তাকে পুড়িয়ে মারা হয়েছে। আজ পর্যন্ত একজন অ্যারেস্ট হয়েছেন, একজন, কার বাড়ির সঙ্গে। এবং অভিযোগ কি? অভিযুক্ত কারা? অভিযুক্ত হচ্ছেন মন্ত্রীর ঘনিষ্ঠ। কোন মন্ত্রীর? আইনমন্ত্রীর ঘনিষ্ঠ। তার জন্য গ্রেপ্তার হয়নি। 2019 সালের ঘটনা, আজকে 2023 সালের জানুয়ারি মাস চলছে, গণদর্শন করে পুড়িয়ে মাঠের মাঝখানে মারলো, গ্রেপ্তার নেই। তারপরে আমাদের সুশাসন। গণহত্যা, কয়টা গণহত্যা সংঘটিত হলো? মোহনপুরে গণহত্যা সংঘটিত হলো। সুকান্ত চক্রবর্তী, সাবরুমে তবলার শিক্ষক, অসাধারণ মানে গানের শিক্ষক, তাকে পিটিয়ে গণদর্শন প্রকাশ্যে উল্লাস করে মারছেন। তারপর আমাকে বলতে হচ্ছেন যে আমাদের সুশাসন আছেন। ফলে এইগুলা যারা বলছেন, এগুলা বলার কথা না। আমি বলছিলাম তারা যারা বলছেন 10,323 নিয়ে আপনি প্রত্যাহার শুরু করেছিলেন, এই যে ভীষণ ডকুমেন্ট, আমি যদি ভুল না করে একদম তাদের যা এখান থেকে বের করেছি, অনেক সময় লেগেছে, আগে জানলে এটা নিয়ে আসতাম। দ্য গভর্নমেন্ট উইল রিজলভ দ্য প্রবলেম অফ 10,323 টিচার্স কিপিং হিউম্যানিটারিয়ান কনসিডারেশন ইন মাইন্ড, এবং কিন্তু স্পষ্ট করে তাদের সমস্যা, শিক্ষকদের সমস্যা মানে সমাধান করবেন একবারে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে। এটা নবানন্দ শুরুতেই কমলদাকে আমি জিজ্ঞেস করেছিলাম, সমাধান করবেন। ফলে আজকে এখন যখন নির্বাচন আসলো, তখন আবার উনি বলছেন আমি এই কমিশন সম্পর্কে আমার এত ইন্টারেস্ট নেই, আমি জানি না কি করব। যাকে চেয়ারম্যান করে কমিটি করলেন, কমিটি কবে রেজাল্ট দেবেন? 31 মার্চ। কি রেজাল্ট দেবেন? তাদের চাকরিটা ভবিষ্যতে দেওয়া যায় কিনা। 5 বছর কি করেছেন? তাদের উপর টিয়ার গ্যাস, তাদের উপর লাঠি, তাদের উপর জলকামান, তাদের উপর পুলিশের লাঠি, এই বর্বরতা 5 বছর চালালেন। যখন ভোট আসলো তখন বলছেন আমরা একটা কমিশন করেছি, কমিশনের মাথায় থাকবেন একজন সিনিয়র প্রাক্তন বিচারপতি, হাইকোর্টের, গুয়াহাটি হাইকোর্টের এবি পাল, ওনাকে নিয়ে আমরা এতজনকে নিয়ে কমিটি করছি, তারা দেখবেন। আজকের 10,323 এর পেছনে কি আপনাদেরও কোথাও কি গলদ নেই? আমরা বলছিলাম 1978 সাল থেকে যে সিস্টেমে আমাদের রাজ্যের শিক্ষকের নিয়োগ হতো, সেই সিস্টেমে আমাদের রাজ্যের নিয়োগ হয়েছে 1978 সাল থেকে এই সিস্টেমে। তাহলে যে 78 সাল থেকে যে চাকরি দেওয়া হয়েছিল, সেই সমস্ত চাকরি গলত ছিল। পাশে আছি বলে কি আপনারাও দূরে সরে যাননি? অসম্ভব 13,000 পোস্ট ক্রিয়েট করা হয়েছিল তাদের জন্য।
আমরা কিছুদিন আগে বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বলতে শুনেছিলাম যে 10,323 নিয়ে তিনি বলেছেন, তিনি একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা নিশ্চয়ই তাদের জন্য কিছু করব। আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন কেন এই মানবিক দিকটা দেখানো হয়নি? হ্যাঁ, তাদের জন্যই তো আমরা যতটুকু জানি যে শুধুমাত্র 10,323 না, তার মধ্যে 8,000 থেকে এই যে 13,000 পোস্ট ক্রিয়েট করা হয়েছিল, তার মধ্যে 12,000 হচ্ছে স্কুল এডুকেশন আর 11,000 হচ্ছে সোশ্যাল এডুকেশন, মোট 13,000। এখানে এই 13,000-এর মধ্যে 1,005 মতন নতুন ছেলেমেয়েরা চাকরি পেতেন। তার মধ্যে যেভাবে ক্রাইটেরিয়া তৈরি করে দিয়েছেন তার মধ্যে 10,323 সবার চাকরির সুযোগ ছিল এবং ইন্টারভিউ নেওয়া হয়েছে, তাদের হাতে জাস্ট অফার যাবে। এই সময় হাইকোর্ট এবং একটা ওই প্রেস মিট করে বলেছেন বিজেপির নেতা নীলমণি দেবের নেতৃত্বে গুয়াহাটি বিজেপির নেতার হাত ধরে দিল্লিতে উকিল ধরে মামলা করেছেন, যে মামলার ফলে তাদের হাতে অফার পৌঁছানোর আগে এটা আটকে গেছে। এবং আপনি একটু যদি মনে করে দেখেন, বিজেপি সরকার তৈরি হওয়ার সম্ভবত মাস 3 পরে এই কোর্টে এই মামলাটা যে 13,000 যে পোস্টে নিয়োগের যে মামলাটা আটকে রাখা হয়েছিল হাইকোর্ট, একসময় নির্বাচনটা চলছিল, যে না এটা এখন অফার ছাড়া যাবে না, এর মধ্যে সুপ্রিম কোর্টে মামলা হয়ে গেছে। বিজেপি সরকার আসার মাস 3 পরে কিন্তু সুপ্রিম কোর্টে সেটা বলে দিল যে না এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কোনো সমস্যা নেই, এটা দিতে পারবেন। তাহলে কেন এখন দিলেন না? 13,000 পোস্ট তো তাদের প্রশ্নে তাদের প্রায়োরিটি ছিল, নিশ্চিত তাদের সেখানে চাকরি হতো, কিন্তু কেন দিলেন না সেদিন? এবং সুপ্রিম কোর্ট তো বলেছেন যে এই 13,000 পোস্টে কোথায় বলদ নেই, তারা এই চাকরি অবশ্যই দিতে পারেন, তার কোনো সমস্যা নেই। কিন্তু সেদিন তো আটকে দেওয়া হয়েছিল শুধুমাত্র একটা কারণে, বামফ্রন্ট সরকার তাদের হাতে অফারটা দিলে এই যে স্বপ্নের একটা রঙিন স্বপ্ন মানুষের সামনে তৈরি করে দিয়েছিল ক্ষমতায় আসার জন্য, এই স্বপ্নে মানুষ যখন আটকে গেছেন তখন অনেকের ভুল ভেঙে যাবে, তার জন্য মামলা করা হয়েছিল, সুপ্রিম কোর্ট এগুলো আটকে দিয়ে গেছিল। এখন তারপরেও কিন্তু বামফ্রন্টের সরকারের অনেকেই বলেছিল যে 13,000 পোস্ট যারা বলছেন দিতে পারবেন না, শুধুমাত্র বিধানসভায় একটা আইন করে এই 13,000 পোস্ট পুনর্জীবিত করে তাদেরকে সেখানে চাকরি দেওয়া সম্ভব। কেন দিলেন না? 5 বছর কাটালেন। এবং এখনই বলছেন এই 10,323 যে শিক্ষক শিক্ষিকা তাদের যদি রক্ষা করতে পারেন আজকেও বামফ্রন্টই পারবেন, অন্য কেউ পারবেন না। কমলদা, একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা বিভিন্ন সময় দেখেছি আপনাদের দল ত্যাগ করে, আপনাদের বিধায়করা দল ত্যাগ করে বেরিয়ে গেছেন, তারা কেউ ঘরে ফিরেছেন, কেউ নতুনভাবে পথ চলা শুরু করেছেন, কারোর পথ চলা থেমে গেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে নেতারা যেমন ক্ষুব্ধ রয়েছে, কিছু কিছু অংশের আপনাদের কর্মীরাও ক্ষুব্ধ রয়েছে, সেটা নিঃসন্দেহে আপনার মানতেই হবে। তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে, বা আপনারা এইবার বিধানসভা নির্বাচনে মূলত কোন বিষয়গুলিকে সামনে রাখবেন উন্নয়নের নিরিখে যদি আমরা নিঃসন্দেহে বলি? কিছু 1-2 জন তো হতেই পারে, রাগ টাগ থাকেই, সবকিছুই রাগ থাকে। তো বিষয়টা হচ্ছে যারা রাগ করেছে, যারা সমাজের জন্য কাজ হয়েছে, নিজের জন্য কিছু করতে পারেনি, তারা রাগ হয়েছে, এতে এমন কিছু আসে যায় না। কিন্তু ভারতীয় জনতা পার্টি রাজ্যের জন্য কাজ করেছে। আমরা প্রথমেই বলেছি সমাজের উন্নয়ন করার জন্যই আমরা। মানুষের কাছে মূলত কি বার্তা থাকবে, কোন বিষয়গুলোর উপর আপনারা কাজ করবেন? রাগ করার মতন কোনো জায়গা নেই। এই রাজ্যের মানুষের উন্নতি হয়েছে, তাতে খুশি হওয়ার দরকার সকলে, এবং সকলে মিলেমিশে আছে। কোথাও আমি রাগটাগ দেখি না। 1-2 জন ছিল, তারাও বলেছে যে সমাজের এত কাজ হয়েছে, এই যে সরকারি কর্মচারী থেকে সকলের জন্য, একবারে 2 ঘন্টা যারা কাজ করে তাদের জন্য, তাদেরও আর্থিক উন্নতি হয়েছে। সকলের যখন উন্নতি হয়েছে, রাগ করার জায়গা নেই। এখন আর কেউ রাগ টাগ নেই, সবাই একসঙ্গে আছে, সবাই কাজ করছে। আর যারা চলে গেছে আমাদেরকে ছেড়ে, তারা চলে গেছে, তাদের যেখানে লাভ ভেবেছে তারা গেছে, কিন্তু তাদের রাজনীতি কেরিয়ার এবার 0 হবে। এটা আমি বলে দিলাম, 0 হবে তার রাজনীতি কেরিয়ার। নবারুণও বাঁচাতে পারবে না, নবারুণের পার্টিও বাঁচাতে পারবে না তাদেরকে। জনগণ তাদেরকে শূন্য হাতে ঘরে দেবে ফিরিয়ে। একেবারে কারা শেষ হাসি হাসবেন, কারা 0 হবেন বা কারা হিরো হবেন, সেটার জন্য অবশ্যই আমাদের 2রা মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। নবারুণদা, কমলদা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই ভোটের সময়ে, মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। কুরুক্ষেত্রের এই মুহূর্তে যে সম্প্রচার, এ পর্যন্তই সঙ্গে থাকুন আপনারা। এবং আমরা যেটা বলছি, রাজ্যের ইতিহাসে এই যে সবচেয়ে বড় সম্প্রচার, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কুরুক্ষেত্র, আমরা প্রশ্ন করব যা আপনাদের মনে রয়েছে। সঙ্গে থাকুন।